একটা জিনিস হচ্ছে যে আমাদের জেনারেল, আমরা যদি একটু জেনারেল ক্যাডারের কথা বলি, যে আমাদের আসলে টোটাল 26টা ক্যাডার, আমাদের টোটাল ক্যাডার সংখ্যা কিন্তু 26টা, আপনারা জেনে থাকবেন। এর ভিতর হচ্ছে আমাদের জেনারেল ক্যাডার আছে হচ্ছে 13টা। জেনারেল মানে হচ্ছে এই ক্যাডারগুলোতে সবাই অ্যাপ্লাই করতে পারে, মানে হচ্ছে আপনার সাবজেক্ট যাই হোক না কেন আপনি এই ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটা ক্যাডার আছে, সেটা হচ্ছে আমরা বলি প্রফেশনাল ক্যাডার বা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার বা শিক্ষা ক্যাডার, এই বিভিন্ন নামে এটাকে আপনারা বলতে পারবেন। প্রফেশনাল ক্যাডার এটা হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড, অর্থাৎ আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করে আসছেন ওই সাবজেক্টের স্পেসিফিক কিছু ফিল্ড আছে, ওই জায়গায় আপনি যেতে পারবেন। যেমন হচ্ছে কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে তাহলে হচ্ছে সে পিডাব্লিউডিতে যেতে পারবে, রোডস অ্যান্ড হাইওয়েতে যেতে পারবে, জনস্বাস্থ্যতে যেতে পারবে, এইরকম রেলওয়েতে যেতে পারবে। আবার কেউ যদি হচ্ছে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে তাহলে সে হচ্ছে আপনার হচ্ছে যেতে পারবে এগ্রিকালচার রিলেটেড যে আমাদের কয়েকটা মানে সাব ক্যাডার আছে, যেমন হচ্ছে কৃষি বিপণন আছে, এখানে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার আছে। আবার যারা হচ্ছে লাইভ স্টক নিয়ে পড়াশোনা করে তারা মানে কি ডিভিএম অর্থাৎ ভেটেরিনারি সার্জন যেটা, এটাতে যেতে পারবে। তারপরে হচ্ছে ওই যে পশুপালন যেটা, এটাতে যেতে পারবে। এরকম আর কি আমাদের বিভিন্ন ফিল্ড অনুযায়ী আমরা যেতে পারবো আর কি। আচ্ছা, একজন বলল যে স্যার বোথ ক্যাডারের নিয়ে মার্ক কিভাবে হয় এবং কিভাবে কি বিস্তারিত বলবেন। আচ্ছা, আমরা চেষ্টা করব কথা বলার। অডিট ক্যাডার সম্পর্কে জানতে চাই স্যার, আমি কিভাবে ভর্তি হব? আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করা হবে। আরমান মুস্তাক আহমেদ স্যার, ফরেন ক্যাডার সম্পর্কে যদি একটু বলেন। ইনশাল্লাহ স্যার, এক্সাম শেষ হবে, এই পর্যন্ত বিপিএসসি এর জন্য কিছু পড়িনি আমি সাফল্য একাডেমিতে। আচ্ছা, একটু দেখি উপরে এইদিকে রাইট সাইডে ডান পাশে, হ্যাঁ পড়িনি, ভর্তি হয়েছি আমি 47-এর জন্য আশা রাখতে পারি ইনশাল্লাহ। ওরপি, আপনি জাস্ট আমাদের গাইডলাইন এবং রুটিন ফলো করে রেগুলার পড়াশোনা করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। 47 বিশেষ সার্কুলার হয়েছে, আমি অনলাইনে দোকানে গিয়েছিলাম, সার্কুলার হয়নি বলছে, না সার্কুলার হয়ে গেছে, এই যে সার্কুলার আমি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনি যদি সার্কুলার দেখতে চান, আমি সার্কুলার জাস্ট আমি এখানে আপনাদের জন্য খেয়াল করেন। আমি যেটা বলি যে দোকানের উপরে যে ভরসার কথা বললেন, খেয়াল করেন আপনি একজন ইউ ওয়ান্ট টু বি বিশেষ ক্যাডার, আপনি একজন বিশেষ ক্যাডার হইতে চান, অতএব আপনার অবশ্যই ওই কোয়ালিটি মেন্টালিটি যোগ্যতা অবশ্যই রাখতে হবে যে দেশে কখন সার্কুলার হচ্ছে কখন হচ্ছে না। আজকে আমাকে ইনবক্সে একজন মেসেজ করতে, স্যার আমি আবেদন করছি, দোকানদার বলতে কি যে নন ক্যাডারের জায়গায় নন লিখতে হয়, মানে যে অপশন যে ওখানে ইয়েস আর নো থাকে, ইয়েস আর নন, সে নন মানে নন ক্যাডার মানে নন বুঝছে এবং নন অ্যাপ্লাই করে দিয়ে তার আবেদনটা শেষ করে দিছে। তার মানে সে নন ক্যাডার অ্যাপ্লাই করতে পারলো না। আমার কথাটা বুঝেন, আবেদনটা কেন জরুরি? আপনি মানে দোকানে যাওয়ার আগে প্রয়োজনে আপনার আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। আপনার ল্যাপটপ আছে, আপনার কম্পিউটার আছে, আপনি ল্যাপটপ কম্পিউটার নিজে ট্রাই করেন, টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত আপনার যা ইচ্ছে তাই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি পিএসসির ওয়েবসাইটে ঢুকে আপনার মতো করে আপনি সাজান যা দেন সবকিছু দেখেন কি ঘটনা করতেছে। টাকা না জমা দেওয়া পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন ফাইনাল হবে না। অর্থাৎ আপনার নিজেই জানা লাগবে, এগুলো না জানলে সমস্যা একটা বিষয়। আর সার্কুলারটা দেখেন। আচ্ছা, আমরা এখন একটু সার্কুলারটা একটু দেখি যে আমাদের আসলে মানে আমাদের কি কি ক্যাডার আছে এবার বিসিএস। হ্যাঁ, আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখেন আমাদের প্রথমে আছে বিসিএস প্রশাসন, এখানে হচ্ছে আমাদের 200টা পদ আছে, আমাদের বিসিএস প্রশাসনে আছে 200টা পদ। এরপরে বিসিএস পররাষ্ট্র, এটাতে হচ্ছে আমাদের হচ্ছে 15টা পদ, মানে হচ্ছে আমাদের এই বিসিএস থেকে 15 জনকে নেওয়া হবে। এরপরে আছে হচ্ছে বিসিএস পুলিশ, যেটা হচ্ছে আমাদের প্রথম পোস্ট হচ্ছে সহকারী পুলিশ সুপার বা এএসপি, যেটা সেখানে হচ্ছে আমার পদ আছে হচ্ছে 100টা। তারপরে হচ্ছে আমার এখানে আছে হচ্ছে আমার বিসিএস আনসার, যেটা সেখানে আছে 8টা। বিসিএস নিরীক্ষা ও হিসাব অর্থাৎ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, যেটা হচ্ছে 23টা। আর বিসিএস কর দেখেন, ইনকাম ট্যাক্স যেটা আর কি ট্যাক্সেশন বিসিএস, এখানে 104টা, অনেকগুলো পদ, কিন্তু নর্মালি কিন্তু এত বড় সার্কুলার খুব কম হয়। তারপরে হচ্ছে আপনার বিসিএস শুল্ক ও আবগারি অর্থাৎ কাস্টম অ্যান্ড এক্সাইজ যেটা আমরা চিনি, এটা দেখেন 50টা পদ আছে। আপনি চিন্তা করেন এত বড় বড় সার্কুলার কিন্তু কাস্টম অ্যান্ড এক্সাইজে কিন্তু খুবই কম হয়। মানে এমনও হয়েছে যে কোনো বিসিএস এ কাস্টম থেকে সার্কুলারই হয়নি, মানে কোনো পদই ছিল না, এরকম হয়েছে। 31 থেকে 40 পর্যন্ত কোনো সার্কুলারে কোনো পদই ছিল না। তারপরে দেখেন এই যে বিসিএস সমবায়, এখানে আছে 4টা পদ আমাদের। আরও যদি আমরা দেখি এখান থেকে, আমরা যদি আরও দেখি যে বিসিএস রেলওয়েতে আছে 4টা এখানে, আর এখানে আছে হচ্ছে আমরা এখান থেকে যদি আমরা দেখি, এখানে দেখেন বিসিএস তথ্যর কিন্তু আমাদের 3টা সাব ক্যাডার আছে। হ্যাঁ, এটা যদি আপনারা খেয়াল রাখবেন, একটা হচ্ছে বিসিএস পরিচালক, সহকারী পরিচালক, তথ্য অফিসার, গবেষণা কর্মকর্তা, সমমানের পদ। বিসিএস তথ্যতে মোট 4টা ক্যাডার, এর ভিতরে একটা টেকনিক্যাল, বাকি 3টা হচ্ছে জেনারেল। এখানে জেনারেলের কথা বলা হচ্ছে, আপনারা এখানে অনেকে কনফিউজড হয়ে যান এই জায়গাটায়, কে কোনটা মানে চয়েস লিস্টে যাবেন। আমি এই জিনিসটা একটু আপনাদের সাথে আলোচনা করি। হ্যাঁ,
সবার কাছে আরেকটা মনোযোগ আকর্ষণ করতেছে, আপনারা হয়তো এটা একটু ছেলে খেলা ভাবতে পারেন, ক্যাডার চয়েস যদি খুব মানে চাইলাম আর আবেদন করলাম ব্যাপারটা এরকম। যারা ক্যাডার হইতে চান, যারা ক্যাডার হইতে চান এবং ক্যাডার মানে একটা টার্গেটে পৌঁছাইতে চান, তাদের জন্য অবশ্যই ক্লাসটা মনোযোগ দেখতে হবে, তারা হরা করা যাবে না। একটা বললাম বিষয়। 2 নম্বর হচ্ছে যে কমেন্ট গুলো করতেছেন, আমরা কমেন্ট গুলো দেখবো। 3 নম্বর বিষয়, এটা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ যদি আপনি ক্যাডার দ্বারা হইতে চান তাদের জন্য। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে আসতেছেন দেখতেছেন তাদের ভিন্ন বিষয়, কিন্তু যারা আপনারা যারা ক্যাডার আবেদন করবেন তাদের অবশ্যই ক্লাসটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং আর একটা কাজ করা উচিত আমাদের সাথে, সেটা হচ্ছে যে শেয়ার দিয়ে রাখে, ভালো লাগবে, ভবিষ্যতে একটু কাজে লাগবে। এবং মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারলে আপনার জন্য এটা একটা মাইন্ডফুল হবে, আপনি বিশ্বাস করেন না করেন এটা পরে বুঝবেন, যাবেন তখন বুঝবেন। আমি এইটা নিয়ে একটু কথা বলি এই জায়গাটায়, কারণ হচ্ছে বিসিএস ক্যাডার চয়েস দেওয়ার সময় আমরা এই জায়গায় প্রচুর কনফিউশনে ভুগি যে এই তথ্য ক্যাডারটাকে আমি কিভাবে দিব। তো এইখানে আমি বলি বিশেষ তথ্য সহকারী পরিচালক, তথ্য অফিসার, গবেষণা কর্মকর্তা সমন্বয়ের পদ, এই পোস্টটা হচ্ছে আপনার নর্মালি হচ্ছে আপনার তথ্য অধিদপ্তরের অধীনে। আপনারা দেখবেন যে জেলা তথ্য অফিসার যে পোস্টগুলো আছে সারা বাংলাদেশে, এছাড়া হচ্ছে আপনার তথ্য রিলেটেড যেমন হচ্ছে আপনার প্রেস ইনস্টিটিউশন অফ বাংলাদেশ, বিএফডিসি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা আর কি, যেখানে হচ্ছে বিএফডিসি বা এই রিলেটেড অর্থাৎ তথ্য রিলেটেড যেই মানে আমাদের এন্টিটিগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, সেইখানে আপনার পোস্টিংটা হয়। মোটামুটি এটা ধরে নেন আপনার জেলা মানে তথ্য অফিসার যেটা, এইখানে আপনার পদায়নটা হবে, অর্থাৎ প্রতি জেলায় জেলায় আপনি তথ্য অফিসারের হিসাবে আপনি এখানে কাজ করবেন। এইটা হচ্ছে আপনার এই যে সহকারী পরিচালক যেটা। এরপরে আরেকটা দেখেন সহকারী পরিচালক অনুষ্ঠান আছে। আপনারা আমি প্রথম যখন আমি সার্কুলার দেখি এটা মনে করতাম যে সরকারের বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে মনে হয় এরা, কিন্তু আসলে সেটা না। এই সহকারী পরিচালক অনুষ্ঠান হচ্ছে এইখানে এই ক্যাডার যদি আপনার হয় এইখানে, তাহলে এখানে আপনার পোস্টিং হবে বাংলাদেশ বেতারে। ঠিক আছে, এইটা আপনাদের একটু জানা দরকার। বাংলাদেশ বেতারের প্রোগ্রাম নিয়ে যারা কাজ করে, অর্থাৎ রেডিওতে যে প্রোগ্রামগুলো যায় সেই প্রোগ্রামগুলোতে যারা কাজ করে তাদের পোস্টিং হবে এখানে। তো এটাও তথ্য ক্যাডার, কিন্তু আপনার পোস্টিংটা মোটামুটি ধরে নেন বেতারের ভিতরে কনফাইন্ড, বাংলাদেশ বেতারের ভিতরে আপনার কনফাইন্ড, অর্থাৎ এইখানে আপনার পোস্টিং হবে। বেতারের বিভিন্ন গান, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন নাটিকা, বিভিন্ন কিছু যায় এইখানে নিয়ে কাজ করে। আরেকটা পোস্ট হচ্ছে সহকারী পরিচালক, সহকারী বার্তা নিয়ন্ত্রক। এইটারও কিন্তু আপনার বেতারে আপনার পদায়ন হবে, বেতারে আপনার প্রমোশন সবকিছু এখানে হবে। এইখানে আপনার মানে মূল কাজটা হচ্ছে নিউজ নিয়ে কাজ করা, অর্থাৎ বেতারের যে প্রতি ঘন্টায় ঘন্টায় বাংলাদেশ বেতার বা রেডিও যেটা বলেন, প্রতি ঘন্টায় ঘন্টায় যে নিউজটা যায়, ন্যাশনাল, রিজিওনাল, ইন্টারন্যাশনাল যে নিউজগুলো যায়, তারা এটা নিয়ে কাজ করে। সুতরাং এইখানে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যদি এখন আপনি কোথায় পোস্টিংটা চান, আপনি কি বেতারের পোস্টিং নেবেন, নাকি হচ্ছে জেলা তথ্য অফিসারের পোস্টিং নেবেন, নাকি হচ্ছে বার্তা নিয়ন্ত্রকের পোস্টিংটা নেবেন, এই জায়গাগুলোতে আপনাকে একটু ক্লিয়ার হয়ে আপনার কি করতে হবে, চয়েসটা ঠিক করতে হবে যে আমি আসলে কোনটা চাই। আর সবাইকে একটু রিকোয়েস্ট করবো কাইন্ডলি সবাই একটু শেয়ার দিয়ে আমাদের এই মানে অনুষ্ঠানটাকে সবার কাছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এটা মানে আপনাদের একটা নৈতিক দায়িত্ব। আমরা আপনাদের কমেন্টগুলো দেখবো, আমরা কথা বলবো আপনাদের। এরপর আসেন বিসিএস ডাক। এখানে আছে হচ্ছে আপনার 13টা পোস্ট। আপনারা দেখেই বুঝতে পারছেন যেখানে আপনার পদায়নটা কোথায় হবে। বাংলাদেশ যেই পোস্টাল ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ বাংলাদেশের ডাক বিভাগ যেটা আর কি, মূল কথা ডাক বিভাগ, এইটার প্রধান হচ্ছে একজন মহাপরিচালক। এটা মানে আপনার হচ্ছে ডাক অধিদপ্তরে। তো এইটার মূল অফিস হচ্ছে আপনার আগারগাঁয়ে। এখানে আপনার সহকারী পোস্টমাস্টার জেনারেল হিসেবে আপনার পদায়ন হবে। বিভিন্ন জায়গায়, এটা বিভিন্ন জেলায়, ঢাকাতে বিভিন্ন জায়গায় পোস্টিং আছে। এরপর আছে পরিবার পরিকল্পনা, সাধারণ বা জেনারেল একটা পদ আছে আর কি। এটা তো উপজেলা লেভেলে আপনার বলবেন এটা নিয়ে কিছু? হ্যাঁ, উপজেলা লেভেলে এটার পদায়ন হয়। এরপরে জেলা লেভেলে, অর্থাৎ পরিবার পরিকল্পনা নিয়ে এটা কাজ করে, হেলথ নিয়ে কাজ করে, আসলে বিশেষ করে মা ও শিশু এদের নিয়ে বেশি কাজ করে এই জায়গাটাতে আর কি। এরপরে শেষ হচ্ছে আমাদের বিসিএস খাদ্য। এখানে একটা পোস্ট আছে বিসিএস খাদ্য। হচ্ছে নর্মালি হচ্ছে সরকার যেই আপনার যে ধান, গম বা হচ্ছে এই জিনিসগুলা ক্রয় করে বিভিন্ন সময় টিসিবির মাধ্যমে বিক্রি করে, বা হচ্ছে বিভিন্ন জায়গায় রিলিফ দেয়, এই যে যেই কাজগুলো করে বিভিন্ন মানে একেবারে খামার লেভেল থেকে হচ্ছে ক্রয় করে রেখে দেয়, গুদামজাত করে। মেইনলি হচ্ছে এই কাজগুলাই হচ্ছে বিসিএস খাদ্য করে। আপনার হচ্ছে জেলা লেভেলে এদের পোস্টিং আছে এবং হচ্ছে ঢাকাতেও পোস্টিং আছে। মোটামুটি বলা যায় যে বিভিন্ন সাইলো নাম শুনছেন আপনারা, এখানে হচ্ছে খাবার সংরক্ষণ করে সাইলোগুলোতে। এইগুলার মোটামুটি বিভিন্ন দায়িত্ব থাকে। এটার আবার টেকনিক্যালও পোস্টিং আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের বিশেষ খাদ্যতে পোস্টিং আছে, কারণ এখানে ওই খাবারগুলোকে প্রিজার্ভ করার জন্য কিছু টেকনোলজি আছে, এই জন্য এখানে আপনার টেকনিক্যাল লোক দরকার। মোটামুটি এইগুলা হচ্ছে আমাদের জেনারেল ক্যাডার। ভাই আরেকটা কথা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমাদের মোট কিন্তু এখানে খাদ্য একটা পোস্ট। আপনারা হয়তো ভাবতে পারেন যে খাদ্য বুদ্ধি একটাই, এখানে 7টা।
এটা কিন্তু আপনার নিয়োগ শেষ হইতে হইতে অনেক সময় পদ কিন্তু বেড়ে যায়। এটা কিন্তু এই পদ এখানে আছে মানে একটা আছে বলে আপনি চয়েস খাদ্য কিন্তু অনেক মানে খুব ভালো একটা ক্যাডার আর কি। হ্যাঁ, এই খাদ্য কিন্তু মানে এটা অনেক কি বলবো, এটাকে অনেক পাওয়ারফুল একটা ক্যাডার বলা যায়। এই ক্যাডার একটা পোস্ট বলে মনে করেন না যে এটাকে একেবারেই মানে নেগলেক্ট করা। এবং এই ক্যাডারে কিন্তু মানে আপনি যদি চাকরি করেন খুব ভালো ফিল করবেন, মানে ভালো ফিল করার মতো। এরপর হচ্ছে আমাদের টেকনিক্যাল ক্যাডার অসংখ্য আছে, এইগুলা নিয়ে আসলে খুব বেশি কথা বলবো না, সাবজেক্ট ওরিয়েন্টেড। এই রিলেটেড একটা পোস্ট আছে কিছু। আচ্ছা, মানে যে পরিসংখ্যান ক্যাডার খেয়াল করেন, দেখেন পরিসংখ্যান ক্যাডারের সাবজেক্ট কি বলছে, সাবজেক্ট কোড এই যে দেখেন অনেকগুলো দেওয়া আছে এখানে। যে কারণে তো ম্যানেজমেন্টের কালকে আপনি প্রশ্ন করতেন, এখনো কোশ্চেন করতেন, এই যে আপনার সাবজেক্টের মধ্যে আছে, এই জন্য আপনার সাবজেক্ট আপনার চলে আসছে ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করার সাবজেক্ট হওয়ার পরেও আমরা পরিসংখ্যান কর্মকর্তা আপনি অ্যাপ্লিকেবল হইছে। এটা তার মানে দেখেন বিশেষ পরিসংখ্যান এই ক্যাডারের জন্য আবেদন করার জন্য আপনার এই কোডের এখানে যদি আমি একটু দেখাই, হ্যাঁ এখানে অনেকগুলো কোড আছে আপনার উপরটা, হ্যাঁ এখানে অনেকগুলো কোড আছে। এই কোডের গুলাতে আপনার মানে নিচে দেখবেন যে আপনার এই কোডের এগেইনস্টে সাবজেক্টগুলো কি, এটা যদি দেখেন তাহলে পেয়ে যাবেন যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করলে এই বিশেষ পরিসংখ্যান এই পদটাতে আপনি আবেদন করতে পারবেন। তারপর দেখেন এই যে বিসিএস রেলওয়ে, এখানে হচ্ছে নির্বাহী প্রকৌশলী সিভিল আছে এটা, তারপর যন্ত্র প্রকৌশলী আছে মেকানিক্যাল, এইটা আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, এটা আছে সরঞ্জাম নিয়ন্ত্রক, এখানে সিভিল মেকানিক্যাল এখানে মিক্সড করা আছে, বৈদ্যুতিক প্রকৌশলী এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল আছে। এরকম আর কি যারা যেই সাবজেক্টে পড়াশোনা করছে ওই সাবজেক্ট ওরিয়েন্টেড যেই ক্যাডারগুলো সেগুলো হচ্ছে এখানে আলোচনা করা আছে। তাহলে মোদ্দা কথায় যদি আমি বলি, এইগুলা ছিল হচ্ছে আমার এবার বিসিএস এর সার্কুলারে কি কি ক্যাডার আছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা একটু দেখি যে আমাদের টোটাল জেনারেল ক্যাডার কয়টা দাঁড়ালো সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি এখান থেকে, তাহলে এখান থেকে দেখবেন যে আমার টোটাল আমি একটু বলি না, অনেকে প্রশ্ন করতেছেন যে আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়ি, একজন বলছেন যে আমি গণিতে পড়ি, একজন বলছেন আমি সাবজেক্ট নাম উল্লেখ করে বলতেছেন আমার কোন করার দেওয়া উচিত। খেয়াল করেন একটা বিষয় ক্লিয়ার বুঝে নেন যে আপনি জেনারেল ক্যাডারের ক্ষেত্রে আপনি যেই সাবজেক্টে পাস করছেন, আমরা অনার্স শেষ হইতে মানে যে ডিগ্রি করছেন মাস্টার্স আছে এটা আছে মানে আপনার অ্যাপ্লিকেবল। অতএব এরপরের চিন্তা হচ্ছে আপনার চয়েস, এইখানে মানে আপনার সাবজেক্টের চয়েস না, কারণ সাবজেক্ট এখানে কোনো ম্যাটার করে না। আপনি কি চান, আপনি যেই সাবজেক্টে পড়েন, আপনি এই জেনারেল ক্যাডারে যে কোনটাকে আপনার ফার্স্ট চয়েস দিতে পারেন, এমনকি সব করে আপনি আবেদন করতে পারেন। এখানে আপনার সাবজেক্টের কোনো বিষয় নাই, মানে আপনি কোন সাবজেক্টে পড়ছেন, রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন বলে ভাববেন না যে আপনি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো করবেন, আবার একজন অ্যাকাউন্টিং এ পড়ছেন বলে ভাববেন না যে আপনি বিসিএস অডিটর অ্যাকাউন্টে ভালো করবেন। মূল কথা হচ্ছে আপনার সাবজেক্টের সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমি যদি এটার সাথে অ্যাড করি, বিষয়টা হচ্ছে এরকম যে এই যে জেনারেল ক্যাডারে যে আমি বললাম, জেনারেল মানে কি সাধারণ, সবার জন্য সমান। আপনার সাবজেক্ট যেটাই হোক না কেন, আপনারা অনেকেই কোশ্চেন করতেছেন যে আমি এই সাবজেক্টে পড়ছি আমি কি কি অ্যাপ্লাই করতে পারবো। আপনার সাবজেক্ট যেটাই হোক না কেন আপনি এই 13টাতে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এটা আপনারা আগে প্রথমে ঠিক করে রাখেন, এই 13টাতে আপনি আবেদন করতে পারবেন আপনার সাবজেক্ট যেটাই হোক না কেন। এরপর দ্বিতীয় হচ্ছে যে আপনার সাবজেক্ট অনুযায়ী কোনো টেকনিক্যাল ক্যাডার আছে কিনা, তখন আপনি ওইটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি যদি এই জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার দুইটাতে আবেদন করেন তখন সেটাকে বলা হয় বোথ ক্যাডার। অর্থাৎ মানে আমাদের ক্যাডারটাকে যদি আমরা বলি, একটা হচ্ছে আমাদের জেনারেল ক্যাডার, জেনারেল, আরেকটা হচ্ছে আমার টেকনিক্যাল বা প্রফেশনাল, টেকনিক্যাল বা প্রফেশনাল। এই জেনারেল ক্যাডার যেটা এই 13টা, এই 13টাতে হচ্ছে আপনারা সবাই আবেদন করতে পারবে এখানে, সবাই, ঠিক আছে, এখানে সবাই আবেদন করতে পারবে এবং সবাই যে কোনো সাবজেক্ট থেকে ক্যাডার হতে হবে। হ্যাঁ, যে কোনো সাবজেক্ট থেকে। আপনি ধরেন হচ্ছে পালি একটা সাবজেক্ট আছে সাপোজ ধরেন, ঠিক আছে, অথবা হ্যাঁ পালি থেকে কিন্তু ফরেন ক্যাডার হয়েছে, অথবা ধরেন আপনার ঢাকা ইউনিভার্সিটির একটা আছে যে ডেন্টাল টেকনোলজি একটা সাবজেক্ট আছে, ঠিক আছে, এই সাবজেক্ট থেকে এবার অডিট ক্যাডার হয়েছে একজন, আমাদের সাথেই আছে। সো আপনার সাবজেক্ট কি এটা বিষয় না, আপনার 4 বছরের অনার্স করা আছে কিনা অথবা 3 বছরের ডিগ্রি প্লাস মাস্টার্স করা আছে কিনা, আপনার যদি এইটুকু থাকে তাহলে আপনি এই 13টা ক্যাডারে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের সবার জন্য 13টা ক্যাডার বরাদ্দ। এরপরে হচ্ছে আসেন টেকনিক্যাল ক্যাডার। টেকনিক্যাল ক্যাডার হচ্ছে কি, ধরেন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে আপনার পিডব্লিউডি অর্থাৎ যেখানে সিভিল ইঞ্জিনিয়ার লাগে, যেমন রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট যেখানে সিভিল ইঞ্জিনিয়ার লাগে, তো এই সমস্ত জায়গায় তখন আপনি আবেদন করতে পারবেন। ধরেন আপনি এগ্রিকালচারে পড়াশোনা করছেন, তখন আপনি এগ্রিকালচার বিষয়ের উপরে যে ক্যাডারগুলো আছে সেই ক্যাডারে আপনি আবেদন করতে পারবেন। ধরেন আপনি লাইভ স্টকে পড়াশোনা করছেন বা হচ্ছে ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করছেন, তখন আপনি লাইভ স্টকে আবেদন করতে পারবেন। ধরেন আপনি হচ্ছে মৎস্য বা মৎস্য বিজ্ঞান যেটা আর কি বলি, সেটাতে আপনি পড়াশোনা করছেন, তাহলে আপনি বিসিএস ফিশারিজ আপনি আবেদন করতে পারবেন। সো
পার্থ সরকার উত্তর দেন। আচ্ছা, পার্থ সরকার বলছে যে আমি একজন ডক্টর, বাট আমার পুলিশ ক্যাডার ভালো লাগে। জাহিদ ওটা একটু সিমোর দেন। হ্যাঁ, তাহলে কি চয়েস দিতে হবে? তাহলে পুলিশ আপনি প্রথমে দিবেন। পুলিশ যেহেতু আপনার ভালো লাগে, আপনি পুলিশ প্রথমে দিবেন, কোনো সমস্যা নাই, কারণ জেনারেল ক্যাডার তো সবার জন্য ওপেন। তারপরে বললেন যে দেবাশিস মল্লিক, এই লাইভটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, লাইভটা রেকর্ড থাকবে, আমাদের পেজেই পাবেন। কৃষি সম্পর্কে জানতে চাই, কৃষি সম্পর্কে বলতে কৃষি নিয়ে ডিটেলস আমরা একটা সেশন নিব, বাট এইটাতে বলি আপনার ব্যাকগ্রাউন্ড যদি কৃষি হয়ে থাকে তাহলে আপনি প্রথমেই 13টা ক্যাডারে যে কোনো একটা আবেদন দিতে পারেন, অথবা আপনি প্রথমেই হচ্ছে কৃষি রেখে পরেরগুলো আপনি রাখতে পারেন। অর্থাৎ আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন সেটাকে আপনি প্রথমে রাখবেন। তারপরে হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা আবেদন করবেন ফর্মে, তখন একটা জিনিস দেখবেন যে আপনি যেই ক্যাডারের জন্য এলিজিবল ওইগুলো অটোমেটিক আপনার চলে আসবে। অর্থাৎ এই 13টা এবং টেকনিক্যাল ক্যাডার যেটার জন্য আপনি এলিজিবল ওইটা আপনার চলে আসবে। যদি আপনি বোথ ক্যাডার আবেদন করেন, তখন ওইখান থেকে আপনি 1 বাই 1 নিয়ে আপনি সিরিয়ালটা সাজাবেন। অর্থাৎ সব থেকে বেশি প্রায়োরিটি যেটা দেন সেটাকে প্রথমে, তারপরেরটা এইভাবে করে আপনাকে আগাইতে হবে। শিশির রহমান আপনি আপনি বলছেন যে স্যার আমার অনার্সে 2.83 আমি আবেদন করতে পারবো কিনা? 2 এর নিচে থাকলে আবেদন করা সম্ভবত যায় না, 2 পয়েন্ট থাকলেই হবে আপনার, মানে 2 পয়েন্ট থাকলেই হবে, অতএব আপনি আবেদন করতে পারবেন, এর কোনো সমস্যা নেই। এবং ভাইভাও কোনো সমস্যা নেই, আপনার ভাইভা যদি ভালো প্রেজেন্টেশন থাকে আপনার ভাইভাও কোনো সমস্যা না। ইমরান মোল্লা বলছেন ডিবিএম সম্পর্কে একটু বলেন। ডিবিএম, আচ্ছা, ডিভিএম সম্পর্কে আমি বলি। আমি হচ্ছে ডিভিএম যারা ছিল আমার ব্যাচমেট তাদের সাথে আমি ট্রেনিং করছি, এই জন্য আমার মোটামুটি একটু জানা আছে। ডিভিএম মানে হচ্ছে আপনার ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, যেটা আর কি মানে হচ্ছে লাইভ স্টক ক্যাডার যেটাকে বলে আর কি। লাইভ স্টক ক্যাডারের ভিতর আবার কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে আপনার মানে হচ্ছে ডক্টর মানে ভেটেরিনারি সার্জন যেটা আর কি, ভিএস বা ডিভিএম যেটা আমরা বলি, যারা হচ্ছে পশু ডাক্তার হিসাবে বা হচ্ছে বিভিন্ন উপজেলাতে পোস্টিং হয়, পদায়ন হয়, তারপর জেলাতেও পদায়ন হয়। এখানে আপনাদের হসপিটাল থাকে, এখানে আপনাদের হচ্ছে ভ্রাম্যমান হসপিটাল থাকে, গাড়ি থাকে, বিভিন্ন মানে এটা নিয়ে কাজ করবেন। এখানে আরেকটা আছে হচ্ছে পশুপালন, অর্থাৎ পশুদের কিভাবে পালন করতে হবে এরকম একটা সাব ক্যাডার আছে। আরেকটা ক্যাডার আছে এখানে হচ্ছে আপনার পোলট্রি বা হচ্ছে হাঁস মুরগি এই রিলেটেড একটা আছে। তো এরকম আপনার এখানে 3টা ভাগ আছে আর কি। সো এই লাইভ স্টকের ভিতরে 3টা ভাগ আছে। আপনাদের যার সাবজেক্টের সাথে যেটা ম্যাচ করে, অর্থাৎ যে কেউ যদি হচ্ছে ডিভিএম এ পড়াশোনা করেন সে হচ্ছে আপনার ওই ভেটেরিনারি সার্জনে আবেদন করতে পারবেন। কেউ পশুপালনে যদি পড়াশোনা করতে পারেন তাহলে সে পশুপালনে আবেদন করতে পারবেন। আবার কেউ যদি হচ্ছে পশুপালন পোলট্রি এবং মানে এই রিলেটেড পড়াশোনা থাকে, তখন হচ্ছে আপনার এনিম্যাল হাজবেন্ডারি বলে একটা, ওইগুলাতে তখন ওই রিলেটেড আবেদন করতে পারবেন। এটা আর কি মানে যদি আমি শর্টে বলি আর কি। আচ্ছা, আল হাসউদ্দিন আপনি একটা প্রশ্ন করছেন, তার আগে বলে আমার শব্দ নাকি কম শোনা যাচ্ছে? আমার শব্দ কি শোনা যাচ্ছে? আমার শব্দ কি ঠিক আছে? দেবাশিস মল্লিক আপনার প্রশ্ন উত্তরটা আমি দিব। আমার শব্দ কি শোনা যাচ্ছে? কোনো সমস্যা কিনা কমেন্ট করে বলেন তো। আমার শব্দ কি কোনো ডিস্টার্ব, মানে শব্দ কি আমার কথা কি শুনতেছেন না আমার কথা নাকি ডিস্টার্ব হচ্ছে? অনেকে বলতেছেন না, আননোন বাদশা বলতেছেন যে আমার শব্দ কম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না। আচ্ছা, বলবো শোনা যাচ্ছে না নাকি একটু ক্লিয়ার? আচ্ছা, এখন যাচ্ছে, তার মানে একটু কাছে নিয়ে বলতে হবে আপনার। আচ্ছা যাই হোক, আমি তাহলে একটু ভাই আমি যে একটা বলে দেন। একজন প্রশ্ন করছেন দেবাশিস মল্লিক, আপনার প্রশ্ন উত্তরটা 3 বছরে ডিগ্রি করছেন, মাস্টার শেষ করে কেবল আপনি আবেদন করতে পারবেন। মাস্টার যেহেতু 1 বছর হয়েছে তাহলে আপনি আবেদন করতে পারবেন না, মাস্টার শেষ করে পারবেন। আর আলামিন খান বলছেন স্যার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ম্যাজিস্ট্রেট। নিচে একটা কোশ্চেন আছে, এটা আমি দেখার জন্য হ্যাঁ উপরে বলছেন স্যার ক্যাডার কম বা বেশি চয়েস দিলে কোনো প্রভাব পড়ে? এই বিষয়টা আমি বলি। আমার একটা ফ্রেন্ড, ও 38 বিসি আছে নন ক্যাডার, 40 নন ক্যাডার, 38 বিসি থেকে জয়েন করছে। ওর একটা চয়েসে ও মাত্র 2টা না 3টা চয়েস দিছিল, অনেকগুলো চয়েস বাদ দিছিল। তো ভাইবা ওটা আর কি মোটামুটি খুব মানে বাজে ভাবে আর কি তারা এই করছে, স্যার এই করছে যে আপনি নিজেরা কি মনে করেন যে এই ক্যাডার গুলো চয়েস দিতেন নাই, কেন দেন নাই? তো এটা আসলে ওভার কনফিডেন্স প্রকাশ করে যে আমি অ্যাডমিন পুলিশ ছাড়া কি করব না। এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি ক্যাডার কম চয়েস দেন তাহলে আপনার স্কোপ কিন্তু কমে গেল। মানে হচ্ছে ধরেন আপনি টোটাল আমার পোস্ট আছে 613টা, আমরা দেখলাম 629টা আমার পোস্ট আছে টোটাল। এখন ধরেন হচ্ছে আপনি এখান থেকে ট্যাক্সেশন বাদ দিলেন, তার মানে এখান থেকে 102টা আপনার কমে গেল, তাহলে আপনার হয়ে গেল কত? 527 হয়ে গেল। তার মানে হচ্ছে আপনার মানে স্কোপটা কমে গেল, ক্যাডার হওয়ার স্কোপটা আপনার কমে গেল। সুতরাং যতগুলা ক্যাডারের জন্য আপনি এলিজিবল হন, হ্যাঁ, আমাদের সাজেশন থাকবে যে সর্বোচ্চটাকেই আপনি মানে আপনার লিস্টে রাখেন। তবে সেই ক্ষেত্রে যদি আপনাদের স্পেসিফিক কোনোটা যদি ভালো না লাগে, যেমন আপনার কারো পুলিশ যদি ভালো না লাগে,
তাহলে তখন আপনি ওটাকে টোটালি বাদ দিতে পারেন। বা হচ্ছে আপনার যদি অ্যাডমিনিস্ট্রেশন ভালো না লাগে তাহলে আপনি টোটালি ওটা বাদ দিতে পারেন। বাট কথা হচ্ছে যে আপনি বাদ দিলে যেটা হচ্ছে যে পুলিশে কিন্তু 100টা ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশনে 200টা ক্যাডার, অর্থাৎ আপনার স্কোপটা অনেক ন্যারো হয়ে যাচ্ছে। বাট তারপরেও আপনি যদি মনে করেন যে অ্যাডমিন যদি আমার হয়, আমার চাকরি করা আমার জন্য সো টাফ, বা আমি পারবো না কখনো, কারণ এখানে আপনার মানে কোনো 9টা 5টা অফিস বলে কিছু নাই, এখানে সেই ভোর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত থাকতে হয়, প্রোটোকল দিতে হয়, ম্যাজিস্ট্রেসি করতে হয়, মোবাইল কোর্ট পরিচালনা করতে হয়, বিভিন্ন এক্সামের দায়িত্ব পালন করতে হয়, নির্বাচনের দায়িত্ব পালন করতে হয়, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, আমি এত লোড নিতে পারবো না, আমি হচ্ছে একেবারে নিরিবিলি চাকরি চাই আমি, সো এটা দিবই না। তো সেটা হচ্ছে আপনার একেবারে পার্সোনাল বিষয়। বাট হচ্ছে আপনি মানে ক্যাডার চয়েস কমাই দিলে যেটা হবে আপনার স্কোপটা অনেক ন্যারো হয়ে যাবে। ভাই আমি পররাষ্ট্র ক্যাডার পুলিশ ক্যাডার চয়েস দিব না, এটা কি ভাইবাতে নেগেটিভলি নিতে পারে? আর ভাই আমি ফিশারিজের ছাত্র, ফিশারিজ ক্যাডার চয়েস কি লিস্টে দিতে হবে? আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের এখন অনেক আবেগ ইমোশন অনেক কিছু আছে। ধরেন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন, আপনার খুব ইচ্ছা যে সিভিল ইঞ্জিনিয়ার হবে, আপনি হচ্ছে ফিশারিজে পড়াশোনা করছেন, আপনি মনে করছেন যে আমি বিসিএস ফিশারিজে যাব, বা হচ্ছে, কিন্তু আপনাদেরকে একটু ট্রু একটা পিকচার নিয়ে আমি একটু কথা বলি। আপনারা যেহেতু আমাদের থেকে একটু সাজেশন চাইবেন, এই কথাটা আপনারা পরবর্তীতে বলবেন যে তারা কেন বললো না। আমাদের দেশে বর্তমানে যে ক্যাডার বৈষম্য যে ব্যাপারটা, এটা যদি বলি তাহলে সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু সব ক্যাডার কিন্তু সমান সুযোগ সুবিধা পায় না। সুতরাং আপনি ধরেন হচ্ছে মৎস্য ক্যাডার দিলেন, বা হচ্ছে আপনি হচ্ছে লাইভ স্টক দিলেন, বা শিক্ষা ক্যাডার দিলেন, যাওয়ার পরে দেখলেন কি যে আপনার ন্যূনতম বসার জন্য একটা টেবিল নাই, বা একটা বেঞ্চ নাই, একটা চেয়ার নাই, বা আপনি লেখার জন্য একটা কম্পিউটারও পাচ্ছেন না। অথচ অন্যদিকে অন্য আর একটা ক্যাডার, সে হচ্ছে একটা গাড়ি নিয়েও ঘুরতেছে সাপোজ, ঠিক আছে? আপনাদের এই সুযোগ সুবিধা যখন দেখবেন তখন আপনাদের ভিতরে একটা হতাশা চলে আসবে বা ফ্রাস্ট্রেশন চলে আসবে, অথবা দেখবেন যে প্রমোশন অন্য ক্যাডারের দ্রুত হচ্ছে, আপনার 10 বছরেও একটা প্রমোশন হচ্ছে না, তখন হচ্ছে আপনাদের ভিতরে একটা মারাত্মক ধরনের মানে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, যেটা হচ্ছে আপনার সার্ভিসেও ইম্প্যাক্ট তৈরি করবে। সুতরাং শুধু আবেগ ইমোশন না, মানে প্র্যাকটিক্যাল ফিলটা কি বা হচ্ছে বাস্তবতা কি, এইটা মাথায় রেখেও আপনাকে কিন্তু ক্যাডার চয়েসটা ঠিক করতে হবে। তা না হলে পরবর্তীতে যে দেখা যাচ্ছে এটা নিয়ে আপনার ভিতরে অনেক রিগ্রেট ফিল হবে, আপনি মানে নিজেকে অনেক ছোট মনে হবে এবং নিজেকে মনে হবে যে না আমার আসলে এটা করা ঠিক হয়নি। আচ্ছা, ওই যে তোমা আপনি একটা প্রশ্ন করছেন যে স্যার ফরেন ক্যাডার চয়েস দিব না, এটা কোনো সমস্যা হবে? কোনো ক্যাডার মানে অবশ্যই যেটা আপনি দিবেন না তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন হইলো যে যাদের আপনার অনেকেই ইচ্ছা করে দেওয়া উচিত কিছু কিছু ক্যাডার চয়েস, যেমন ধরেন একজন ইংলিশে দুর্বল আছে, তার উচিত না মানে মানে ফ্লুয়েন্সি খুবই দুর্বল, তার উচিত না অ্যাডমিশন কি দেওয়া? একজন হাইট 5 ফিটের নিচে, তার উচিত না বিসিএস পুলিশকে মানসার চয়েসটা দেয়া? রাইট। একজনের হচ্ছে যে পায়ে সমস্যা, হাঁটতে পারে না, দৌড়াইতে পারে না, কিন্তু অন্যান্য কাজগুলো করতে পারে, তার উচিত না বিসিএস পুলিশ আনসার চয়েস দেয়া? এটা হচ্ছে যে আমাদের শারীরিক ত্রুটির কারণে। কারণ কি খেয়াল করেন, আমার তো ক্যারিয়ার শেষ করতে হবে। আমি মনে করেন যেমনি হোক চাকরিতে জয়েন করলাম, জয়েন করার পরে পুলিশে আমি দেখলাম কি যে আমি দৌড়াইতে পারি না, আমার হাঁটুতে সমস্যা, আমার হাঁটুতে কারো কারো এবং আমার ইনবক্সে নক আসছে যে হাঁটুতে হলাম রড বড় রড যদি আপনার থাকে অ্যাক্সিডেন্টের কারণে, সেক্ষেত্রে আপনি পুলিশ এবং আনসারের মধ্যে যে দিয়ে না মানে যে পরিমাণ রিগরাস ট্রেনিং, এই ট্রেনিংটা আপনি করতে পারবেন না। তখন আপনি ট্রেনিং শেষ করতে না পারলে আপনার চাকরি পারমানেন্ট হবে না, তখন আপনি মানে উভয় সংকটে করে দেবেন, কি করলাম আল্লাহ আমার বাঁচাও, তখন কিন্তু আর অপশন থাকবে না। তো এই জন্য কিছু চয়েস আপনি বাদ দিবেন। বিশেষ আমরা একটু পরে বলবো যে বিশেষ ফরেন যদি আপনি ফার্স্ট চয়েস দেন তাহলে কিভাবে চয়েসটা হবে, বিশেষ অ্যাডমিন যখন দিবেন তখন আপনার চয়েস লিস্টটা কেমন হবে, পুলিশ যদি ফার্স্ট চয়েস দেন তখন চয়েস লিস্টটা কেমন হবে। আচ্ছা, এই যে বাপ্পি যেটা বলছে উচ্চতা কম হওয়া সত্ত্বেও যদি পুলিশ ক্যাডার প্রথমে রাখে তাহলে কি ভাইবাতে কোনো বিরূপ হবে? আচ্ছা দেখেন, আপনি যদি উচ্চতা কম হয় অর্থাৎ 5 ফিট সম্ভবত 2 পুরুষের জন্য নাকি 5 ফিট 4 আর মহিলার জন্য হচ্ছে 5 ফিট, তো আপনি যদি এই যে উচ্চতা, এই উচ্চতা যদি আপনার না থাকে তাহলে তো মেডিকেল আপনি বাদ পড়ে যাবেন। আপনি ক্যাডারে ধরে রিকমেন্ডেড হইলেন, কিন্তু যখন মেডিকেল টেস্ট হবে তখন কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। সুতরাং আপনার যদি উচ্চতা না থাকে তাহলে আপনার এইটা ক্যাডার লিস্টে আপনি রাখবেনই না। আবার ধরেন হচ্ছে কেউ কেউ বললেন যে ফরেন ক্যাডারকে রাখবো কিনা, দেখেন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, ফরেন ক্যাডার যদি আপনি রাখেন তাহলে ভাইবাটা আপনার অনেক কঠিন হয়। কারণ হচ্ছে যে ভাইবা বোর্ডে তখন ধরে নেয় যে এই যেহেতু ফরেন ক্যাডার প্রথমে দিছে, সুতরাং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বহির্বিশ্বে। আর আপনারা জানেন যে যেই ক্যাডারটা প্রথমে রাখে ওইটা নিয়ে বেশি কোশ্চেন হয়, সুতরাং আপনার সব ইংলিশে কোশ্চেন হবে, আপনার বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিষয় আপনার। সো আপনার যদি মনে হয় যে না আমার এই জায়গাগুলোতে উইকনেস আছে, আমি প্রেজেন্টেশন ভালো না, আমার ইংলিশে খুব একটা ভালো না, আমার এর থেকে হচ্ছে বাংলায় যদি আমাকে অ্যান্সার করতে দিত তাহলে ভালো হইতো, তো তখন দেখা যাচ্ছে কি যে আপনার ভাইবাটা আরও ভালো হইতো। এই জন্য মানে আমার সাজেশন যে আপনার যদি মনে হয় যে আমি বিশেষ ফরেন অ্যাফেয়ার্সের জন্য আমি এলিজিবল না বা হচ্ছে আমার কষ্ট হবে, তাহলে আপনাকে স্কিপ করাই ভালো। আর সব থেকে বড় কথা এখানে মাত্র 15টা পোস্ট, এটার জন্য আপনার টোটাল ভাইবা বোর্ডটাকে কঠিন করার কোনো দরকার আমি দেখি না। সুতরাং এই জায়গায় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে
আপনারা স্কিপ করতে পারেন। আমরা দেখেন কয়েকটা টাইপ এখানে আমরা দেখাইছি, তার ভিতরে এটা হচ্ছে ক্যাডার চয়েস 1। যারা আপনারা যে কোশ্চেন আমরা এখন করতেছিলেন আমাদের যে আপনারা ক্যাডার চয়েসের একটা এই মানে এইভাবে গ্রুপে দেন, আমরা গ্রুপে না আমরা ওইটাই আলোচনা করবো আর কি। এবার একটু মনোযোগ দেন এবং অনুরোধ শেয়ার দেন, কারণ হচ্ছে যে খেয়াল করেন এটা আপনি হয়তো এখন বুঝবেন না, যখন আপনি জব পেয়ে যাবেন তখন যদি আমাদের কথা মনে পড়ে তখন বুঝবেন যে হয় আমাদের কথা না বোঝার কারণে আপনি ভুল করছেন এবং তার জন্য আফসোস করতেছেন, আবার হয়তো বুঝে ভালো সিদ্ধান্ত নিচ্ছেন, আমাদের জন্য দোয়া দিবেন। তখন এইখানে একটু দেখি বলছে ভাই রিল্যাক্সের ক্যাডার কোনটা। রিল্যাক্সের ক্যাডার যদি বলি তাহলে কয়েকটা ক্যাডারের নাম আসবে, তার ভিতর একটা হচ্ছে আপনার বিসিএস ইনফরমেশন, বিসিএস সমবায়, বিসিএস পোস্টাল, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, তারপরে হচ্ছে আপনার অডিট অ্যান্ড অ্যাকাউন্টস আবার একটু দৌড়াদৌড়ি আছে, বিভিন্ন জায়গায় একটু অডিট করতে হয়, তবে এটা খারাপ না, ভালো লাগে। এই ক্যাডারগুলো আপনি একটু রিল্যাক্সের মনে করতে পারেন। আবার হচ্ছে একজন বললো যে একটু পাওয়ার লাগবে, প্রমোশন লাগবে, সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে পুলিশ ক্যাডার এগুলো আপনি চয়েস রাখতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, জানতে চাচ্ছিলাম আমি ইংরেজি বিষয়ে স্টুডেন্ট প্রফেশনাল ক্যাডার চুজ না করে যদি বোথ ক্যাডার চয়েস করি, অডিট ক্যাডার ফার্স্ট চয়েস দিতে ইচ্ছুক, তাহলে কিভাবে চয়েস দিব? তো আপনি এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। ইংলিশ যেহেতু আপনার যাওয়ার ইচ্ছা নাই, তাহলে বোথ ক্যাডার দিয়ে তো লাভ নাই, কারণ আপনার বোথ ক্যাডারে আপনি ওই সাইডে আপনার টেকনিক্যাল পার্টে আপনি যে ইংলিশ সাবজেক্টটাই পাবেন, আর ইংলিশ যেহেতু আপনার পছন্দ না, তাহলে আপনার বোথ ক্যাডার দরকার নেই। আপনি শুধু জেনারেল ক্যাডার চয়েস দিবেন, অডিটকে প্রথমে রাখবেন, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে ট্যাক্সেশন বা কাস্টম এইভাবে করে আপনি রাখবেন। আমরা এখানে তৈরি করছি কিভাবে রাখবেন, আমরা দেখাবো এটা আপনাদেরকে, ঠিক আছে? আরেকটা কথা বলি আপনার জন্য, যে আপনি আমার একটা খেয়াল করেন, একটা সহজ একটা কনসেপ্টটা বুঝেন। আমাদের প্রথমে দরকার একটা চাকরি কনফার্ম করা। খেয়াল করেন, আমরা তো এমন একটা সার্কুলার আছে দেখছি যে 5টা পোস্টে আবেদন, মানে 5টা পোস্টে সার্কুলার, আমরা একটা চাকরির জন্য হাজার হাজার লোক আবেদন করি কিনা? তো তার মানে কি, আমার ইংরেজি ডিপার্টমেন্টের 70 জন শিক্ষক লাগবে মনে করি, আমরা জানি না কতজন, ইংলিশে প্রভাষক লাগবে 70 জন। 70টা পোস্ট আপনি ছেড়ে দেওয়া মানে কি কিন্তু বড় একটা লস করা। তো আমি মনে করি সবটা চয়েস আমি দিব। প্রথম কথা হচ্ছে যে আমার একটা টাইম এখন আমি ভর্তির আবেদন করবো, আমি যদি আপনাদের কাছে থাকতাম আমি কিন্তু 38 তাই করছি, 40 তাই করছি, ভর্তির আবেদন করছি, কিন্তু আমি গিয়ে কি করছি, জেনারেল ক্যাডার পাইছি। হ্যাঁ জেনারেল ক্যাডার পাইছি, কিন্তু আমি কি করছি, আমি টেকনিক্যাল পরীক্ষার সময় আমার কাছে মনে হয়েছে আমি পড়ার প্রস্তুতি নেই, আমি পড়িনি, আমি ইচ্ছা করে পরীক্ষা কুইট করছি, ফেল করছি। আবার কিন্তু দেখেন, আমি যদি 34 বিসিএস কথা বলি, 34 বিসিএস আমাদের ফ্রেন্ড আর কি, আমরা একসাথে একই রুমে একই বেডে থেকে ভাই পরীক্ষা দিলাম। ও কি করছে, ও ভর্তির আবেদন করছে, ও যখন বাংলা দ্বিতীয় আর হচ্ছে বিজ্ঞান পরীক্ষাটা হঠাৎ করে দিল না, বলছে না আমার প্রস্তুতি ভালো না, আমার ক্যাডার আসবে না, আমি 2টা পরীক্ষা দিব না। না দিয়ে কি করছে, সাবজেক্ট পরীক্ষা দিচ্ছে, এই 2টা দেয় নাই, তখন কিন্তু সে শিক্ষা ক্যাডার পাইছে। মানে আমি যেটা বোঝাইতে চাচ্ছি, আপনার কাছে যখন বোধ করে আবেদন করবেন, আপনার কাছে অপশন রইল। আমি বলি এখনই কোনো অপশন আপনি সংকুচিত করবেন না, আপনার এখন থাকবে 2মুখী যাত্রা। আপনার যখন সামনে আগাবেন, মনে হইলো যে না আমার টেকনিক্যালি লাগবে, ঠিক আছে, আপনি ভালো কথা, আপনি প্রয়োজনে তখন বাংলা দ্বিতীয় আর ইংলিশ পরীক্ষা আপনি কুইট করেন, তাহলে তো আপনি একটাই ভাইবা দিবেন টেকনিক্যালে। আবার মনে করলেন যে না আমরা দেখি, তানজিলা আজাদ বলছে ভাই আমার উচ্চতা 5 ফিট 7 8, আমি কি অ্যাডমিট কার্ডটা পাবো? হ্যাঁ আপনি পাবেন, কোনো সমস্যা, তবে হচ্ছে মিনিমাম কি একটা উচ্চতার বিষয় আছে নাকি? একটা হ্যাঁ একটা এটা সমস্যা নাই। আচ্ছা বললেন যে স্যার বিশেষ পরীক্ষার প্রস্তুতি নিলে কি প্রাইমারি চাকরির প্রস্তুতি হবে কিনা? আচ্ছা আমরা কিন্তু একটা কথা সবসময় বলি, বিশেষ প্রস্তুতি মানে হচ্ছে সব চাকরির প্রস্তুতি, অর্থাৎ ফাদার অফ অল প্রিপারেশন বা মাদার অফ অল প্রিপারেশন, সেটা নিয়ে কোনো টেনশন নাই। স্যার আপনারা কি জেনারেল ক্যাডারে আবেদন করেছেন নাকি বোথ ক্যাডারে? আমি একবার বোথ ক্যাডারে করছিলাম 38-এ, আর 40 হিসাবে জেনারেল আবেদন করছিলাম, সো আমি জেনারেলে আছি এখন। সো এটা আপনার ডিপেন্ড করতেছে আপনারা কেমন দেবেন। তবে পিরু ভাই যে কথাটা বলছে যে আপনি বোথ ক্যাডারে দিলে আপনার স্কোপটা বেশি থাকবে, আর যদি ওটা বাদ দিয়ে দেন তাহলে স্কোপটা কমে যাবে। আবার অনেক সাবজেক্ট আছে যাদের মানে টেকনিক্যাল সাইডে কোনো মানে পোস্ট থাকে না, তারা তো মানে জেনারেলি দিবে। যেমন ধরুন হচ্ছে অ্যাকাউন্টিংয়ে শুধু শিক্ষা ক্যাডার আপনি কিছু পোস্ট পেতে পারেন, আর যদি শিক্ষা ক্যাডারে মানে অ্যাকাউন্টিংয়ে সার্কুলার না থাকে তাহলে আপনি ওইদিকে কোনো পোস্টই পাবেন না, এরকম আর কি বিষয়টা। স্যার আমি গণিতে আসি বাট চয়েস নিয়ে চিন্তিত, একটু সাজেশন দেন। আমাদের সাথে থাকুন, দেখতে পাবেন। স্যার কাস্টমার ট্যাক্সের প্রমোশন কেমন? কাস্টমার ট্যাক্সের প্রমোশন ভালো, তবে হচ্ছে মোটামুটি গ্রেড 3 পর্যন্ত এসে এরপর একটা জট তৈরি হয়, উপরের দিকে হচ্ছে আপনার এনবিআর এর যে মেম্বার আছে এগুলাতে একটু জট তৈরি হয় আর কি, ঠিক আছে। তানজিব ইসলাম সুজল, আরেকটা জিনিস হচ্ছে এখন ট্যাক্সেশন কাস্টমে কিন্তু অনেক নিয়োগ হচ্ছে, সুতরাং এখানে অনেক জট হবে, এটা বোঝা যাচ্ছে। নতুন যদি অর্গানোগ্রাম না হয়, ট্যাক্সেশন অলরেডি হয়ে গেছে, আমার মনে হয় যে উপরের দিকেও হয়ে যাবে, সো এখানে জটটা থাকবে না আর কি। আসসালামু আলাইকুম স্যার, ডিপ্লোমা শেষ করে এখন বিএসসি করছি, ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডে কোনোভাবে লিখিতভাবে ভাইভাতে কোনো ইফেক্ট করবে না? এটা কোনো সমস্যা নাই। ডিপ্লোমা করে অনেকেই বিএসসি শেষ করে তারা বিশেষ ক্যাডার হয়েছে, আমার দেখা আছে, ডুয়েট থেকে পড়াশোনা করছে, আমার এক ভাই আছে অ্যাডমিনিস্ট্রেশনে, সো সে ডিপ্লোমা করে এটা করছে।
ভাই আমার অনেক ঘোরাঘুরি পছন্দ, তাহলে কোন ক্যাডার ভালো হবে? অবভিয়াসলি অডিট ক্যাডার দিবেন, প্রচুর ঘোরাঘুরি, সারা বাংলাদেশ ঘোরা হয়ে যাবে, দেশে বিদেশে সব জায়গায় ঘোরা হয়ে যাবে। এটা মানে মানে ফান করে বললো, এটাই ট্রু। আর যদি অ্যাডমিনিস্ট্রেশন দেন তাহলে হচ্ছে আপনার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আপনি কাজ করতে পারবেন আপনি, হ্যাঁ এটা একটা সুযোগ আছে আর কি। আর অডিট ক্যাডারের সুযোগটা হচ্ছে আপনি ঢাকায় থাকবেন কিন্তু সারা বাংলাদেশ ঘোরা হয়ে যাবে। নয়ন ইসলাম স্যার, ক্যাডার চয়েস সর্বোচ্চ কয়টা পর্যন্ত দেওয়া যাবে? এই যে দেখেন আমরা একটু আগেই বলছি, জেনারেলের 13টা দিতে পারবেন, বোথ ক্যাডারের যদি আপনার একটা দুইটা যা পাবেন তাই দিতে পারবেন, অর্থাৎ 14, 15, 16টা পর্যন্ত কেউ দিতে পারে। পরিবার পরিকল্পনা, ডাক, সমবায়, তিনটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? ঢাকা শহরে পোস্টিং কোনটা? পরিবার পরিকল্পনা হচ্ছে একটু রিমোট বেশি পোস্টিং পাবেন, অর্থাৎ উপজেলা পর্যায়ে। ডাক সমবায়, এটাতে ডাকে ঢাকার এবং সমবায় মোটামুটি জেলা পোস্টিংগুলো আছে, এটা তুলনামূলক মানে একটু প্রপারে পাবেন আর কি। স্যার টেকনিক্যাল চয়েস দিয়ে কোনো সমস্যা হবে কি? টেকনিক্যাল দিয়ে শুরু করলে কোনো সমস্যা নেই, অনেকে সরাসরি শিক্ষা ক্যাডার দিয়ে শুরু করে, এটা যার যার পছন্দের জায়গা। এখানে খেয়াল আছে, আলাদুদ্দিন প্রথমে যদি আপনি টেকনিক্যাল ক্যাডার চয়েস দিয়ে দেন, তারপরে চয়েস দেয়া না দেয়া না একই কথাই, হ্যাঁ মানে আপনি এরপরে অ্যাডমিন দিবেন, পুলিশ দিবেন, আসলে ওটা আর কোনো ইম্প্যাক্ট নাই, তখন আপনার এই টেকনিক্যাল আবেদন করাই ভালো। টেকনিক্যাল আবেদন করাই ভালো। দেবাশিস মল্লিক, পদোন্নতি ভালো হয় কোন ক্যাডারগুলোতে? প্রথম আমরা যদি একটু জেনারেল ক্যাডারের সোপানটা দেখি, এখানে দেখবেন যে ফরেন অ্যাফেয়ার্স, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, তারপর হচ্ছে অডিট, অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, কাস্টম, এইগুলো মোটামুটি ধরেন প্রমোশন স্কোপটা ভালো, ঠিক আছে। সো এই যে আবার একটু বলে রাখি, ফরেন অ্যাফেয়ার্স, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, অডিট, অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, কাস্টম, এগুলার একটু প্রমোশন স্কোপটা তুলনামূলক ভালো, ঠিক আছে। বা আনসারের ক্ষেত্রে একটু জট আছে সামনের দিকে গেলেই। সো এইটা একটু আপনারা মাথায় রাখেন। অর্থাৎ এইখানে দেখেন যে 5টা ক্যাডার লিখছি আপনাদের, ঠিক আছে, এখানে দেখেন 6টা ক্যাডার লেখা আছে, এই 6টাই আপনার প্রমোশন স্কোপ ভালো। আচ্ছা এবার একটু আমরা লাইনে আসেন, যারা ফরেন ফার্স্ট চয়েস দিবেন, মনে করেন আপনি ইংলিশে খুব আলহামদুলিল্লাহ আপনি খুশি, আপনি সেলফ কনফিডেন্ট, জানা আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা মানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সব আপনার রিপ্রেজেন্ট করতে হবে। তো আপনার যদি সেই কনফিডেন্স থাকে, তাহলে বিসিএস ফরেন যদি আপনি ফার্স্ট চয়েস দেন, তাহলে সেকেন্ড চয়েস আপনি আসবে অ্যাডমিনিস্ট্রেশন, এরপরে হচ্ছে বিসিএস কাস্টমস এন্ড এক্সাইজ, এরপরে 4 নম্বরে আপনি বিসিএস অডিট এন্ড অ্যাকাউন্ট, বিসিএস 5 নম্বরে বিসিএস ট্যাক্সেশন। এরপরে আপনি আপনার মতো করে সাজাইতে পারেন, তবে ফার্স্ট 5টা চয়েস আপনি এইভাবে দিতে পারেন, এই তো। হ্যাঁ, অর্থাৎ আপনার যদি প্রথম চয়েস পররাষ্ট্র হয় তাহলে আপনি এইভাবে চয়েসটা আপনি রাখতে পারেন। সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন 2 নম্বরে রাখলেন, অথবা পুলিশকে 2 নম্বরে রাখতে পারেন, কাস্টম এক্সাইজকে আপনি 2 নম্বরে রাখতে পারেন যদি আপনার ওইখানে একটা ঝোঁক থাকে। এরপরে অডিট, অ্যাকাউন্টস, ট্যাক্সেশন আকপাস করে আপনি দিতে পারেন আর কি এইভাবে। তবে পররাষ্ট্র যদি আপনার প্রথম পছন্দ হয় তাহলে অবশ্যই এটাকে আপনি প্রথমে রাখবেন, আদারওয়াইজ এটা দেওয়া না দেওয়া কোনো ইম্প্যাক্ট নাই। এবং ইম্প্যাক্ট নাই বলতে কি, আপনি যদি পররাষ্ট্রটা যদি অনেক পিছনে দেন, সেই ক্ষেত্রে আপনার ভাই আপনার সম্বন্ধে নেতিবাচক ধারণা হইতে পারে, যে ছেলে হয়তো জানে না, অন্তত পররাষ্ট্র এখানে এক্স্যাক্টলি। আচ্ছা একজন বললেন যে তথ্য ক্যাডারে 4টা কি পছন্দ, সে চয়েস দিতে পারবে কিনা? না 4টা দিতে পারবে না, কারণ হচ্ছে এই 4টার ভিতরে একটা টেকনিক্যাল আছে, প্রকৌশল ক্যাডার আছে, ওইটা হচ্ছে শুধুমাত্র যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্সে পড়াশোনা করছে শুধু তারাই আবেদন করতে পারবে। বাকি 3টা হচ্ছে জেনারেল, ওই 3টাতে সবাই আবেদন করতে পারবে। আচ্ছা, হৃদয়চন্দ্র, বোধ ক্যাডারে আবেদন করে লিখিত পরীক্ষা অনার্সের বিষয়ে পরীক্ষা না দিলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নাই, ওই সাবজেক্টে আপনার ফেল আসবে, বাট আপনার জেনারেল সাইড আপনার পাস চলে আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ছুটি ভালো পাওয়া যায় কোন ক্যাডারগুলোতে? বাংলাদেশের ছুটি বিধি অনুযায়ী সব ক্যাডার ওইভাবেই ছুটি পাবেন, এখানে আলাদা কোনো নিয়ম নাই। তবে হচ্ছে আনসার ক্যাডারে যেহেতু এককালীন থাকতে হয়, মাঝে মাঝে এককালীন ছুটি পাওয়া যায় আর কি, বাট পুলিশ ক্যাডারে এরকম কোনো সুযোগ নেই। তার মানে ধরে নেবেন সারা বছরে আপনি 20টা ক্যাজুয়াল লিভ পাবেন, আর হচ্ছে আর্ন লিভ পাবেন হচ্ছে আপনার প্রতি 11 দিনে 1 দিন, প্রতি 12 দিনে হাফ দিন। এটা এই সমস্ত নিয়মকানুন পরে শিখবেন, তবে বাস্তবতা হচ্ছে আসলে ছুটি পাওয়া যায় না। নাজরিন বলছেন, ভাইয়া ফরেন ক্যাডার যদি চয়েস না দিতে তাহলে কত নম্বরে ফরেন দিব? না দিতে চাইলে মোটেও দিব না, এটা আমার সাজেশন। যদি আপনি হয় প্রথমে দিবেন, নয় টোটালি দিবেন না। যারা ফরেন দিতে চান হয় প্রথমে দিবেন, না হলে ফরেনকে টোটালি সিরিয়ালে রাখবেন না। স্যার বাংলায় কি আলাদা কোনো ক্যাডার আছে? বাংলা সাবজেক্টের উপরে শিক্ষা ক্যাডার আছে, সুতরাং এটা আপনারা রাখতে পারেন। তবে আমাদের সাজেশন হচ্ছে আগে জেনারেল ক্যাডারগুলো রেখে তারপরে শিক্ষা ক্যাডার দিবেন, যদি শিক্ষার প্রতি আপনাদের অনেক প্যাশন না থাকে। বাস্তবতা হচ্ছে কি, একটা কলেজে যে আপনি মানে খুব সাফার করবেন বা একটা ল্যাপটপ বা কম্পিউটার পাবেন না, বা এগুলা কেউ নেগেটিভলি নেবেন না, বাস্তবতা আমি বলছি। প্রমোশন দেখবেন যে জট হয়ে আছে, আপনি 6 গ্রেডে যেতে যেতে আপনার 10 বছর পার হয়ে যাচ্ছে, এরকম আর কি। বিসিএস ট্যাক্স অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন, এর মধ্যে অডিট রাখলে দৃষ্টিকটু দেখায় না? দৃষ্টিকটু বলতে হচ্ছে অডিট হচ্ছে অর্থ বিভাগের, আর অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের অধীনে হচ্ছে আপনার ট্যাক্সেশন এবং হচ্ছে কাস্টমস। সো যার যেটা পছন্দ আর কি, আপনারা মানে এখানে কে কোন বিভাগে কোন মন্ত্রণালয়ের অধীন এটা ফ্যাক্ট না, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। অডিট ফার্স্ট চয়েস রাখতে চাই, আচ্ছা
আমার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান বোধ ক্যাডারে দিব, আমি অ্যাডমিন চাচ্ছি। ওকে, সমস্যা নেই, বোধ ক্যাডার দিতে পারেন, আপনার রাষ্ট্রবিজ্ঞানের উপরে আপনার শিক্ষা ক্যাডার আছে। ডাক সমবায়ের মধ্যে কোনটা আগে রাখা ভালো হবে, এটা আসলে কঠিন কোশ্চেন, কারণ ডাকের অবস্থা খুবই ভালো না। একবার সরকার উদ্যোগী নিচ্ছিল যে ডাক অধিদপ্তরকে ইয়া করে দিবে, মানে অ্যাবলিশ করে দিবে। তো সরকার এটা যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারে, তবে ক্যাডার সার্ভিস একবার আসলে আপনাকে সরকার অন্য জায়গায় কাজে লাগাবে। সমবায়ে অনেক অ্যাক্টিভিটিস আছে, কাজ আছে, এটাকে আপনারা চিন্তা করতে পারেন আর কি। ডাক এবং সমবায় যদি বলেন তাহলে আমি বলবো যে সমবায়টাকে আপনারা চিন্তা করতে পারেন। আবার ডাক ক্যাডারে জেলা পর্যায়ে গাড়ি ঠাড়ি সুবিধা পাবেন আর কি, এরকম কিছু সুবিধা আছে। স্যার হারুনুর রশিদ, স্যার অনার্স প্রাণীবিদ্যা মাস্টার্স মৎস্যবিদ্যা, এটাই আমার শেষবার। আমি স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। আমার ক্যাডার চয়েসটা কিভাবে দিব, আজকে আলোচনার জন্য অপেক্ষা ছিলাম, এই বিষয়ে একটু বলুন। হারুনুর রশিদ, আপনি একটু সাথে থাকেন, আমরা জেনারেল ক্যাডার নিয়ে আলোচনা করছি যে আমরা কিভাবে দেবো। এখন আসেন, যদি আমরা পররাষ্ট্র ক্যাডারকে টোটালি বাদ দেই তাহলে আমাদের চয়েসটা কেমন হবে। আচ্ছা, এখানে ইফসানা বলছেন যে অডিট, ট্যাক্স, অ্যাডমিন, ট্যাক্স অথবা অডিট, কাস্টম, অ্যাডমিন, ট্যাক্স আপনি এভাবে দিতে যাচ্ছেন। হ্যাঁ, দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনি অ্যাডমিনকে পরে দিবেন, অডিটকে যেহেতু আপনার প্রায়োরিটি আছে আপনি রাখতে পারেন, অনেকেই দেয় এটা, আপনার এটা নিয়ে সমস্যা নাই। তবে হচ্ছে অ্যাডমিনকে একটু পরে রাখলে এটা পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে যায় আর কি, ঠিক আছে। সো যেহেতু আপনার মানে হাইলি ইন্টারেস্ট হচ্ছে অডিট, কাস্টমের প্রতি, এইভাবে আপনি রাখতে পারেন। রেলওয়ে বাণিজ্যিক ক্যাডার কি ডেস্ক জব, ছুটির দিন কি কর্মস্থলে থাকতে হয়? এটা আসলে ডেস্ক জব বলা যায় না, রেলওয়ে জিনিসটাই হচ্ছে রানিং। তো আপনাকে যেহেতু এটা পরিবহনের সাথে রিলেটেড, আপনাকে সবসময় যে ডেস্ক জব হবে বিষয়টা তা না, তবে মোরাললেস ধরে নিন যে ক্যাডার সার্ভিসের কাজগুলো অনেকটা ডেস্কে বসেই আর কি। মোহাম্মদুল ইসলাম, ভাইভাতে কি পাবলিক বা নিম্নমানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড ইফেক্টিভ, এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি আউটপুট যা দিবেন সেই অনুযায়ী আপনার মার্কিং হবে। আপনার ডিগ্রি পরেও বিসিএস অ্যাডমিন ক্যাডার হয়েছে, এরকম বহুত এক্সাম্পল আছে। কাস্টম ক্যাডারের পোস্টিং কোথায় হয়? কাস্টম ক্যাডারের পোস্টিং হয় হচ্ছে আপনার পোর্টগুলাতে, এবং হচ্ছে বিশেষ করে আপনার যে সমুদ্র বন্দর, তারপরে হচ্ছে বিমানবন্দর, তারপরে যে স্থল বন্দরগুলোতে আপনার এই পোস্টিংগুলো হয়। ওকে, আমরা একটু এখানে আসি। এবার দেখেন, আমরা এইভাবে যদি রাখি, এখানে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা বিসিএস অ্যাডমিন বা পুলিশকে আমরা প্রথমে রাখতে পারি, অথবা হচ্ছে কাস্টমকে আমরা প্রথমে রাখতে পারি। যদি আমি পররাষ্ট্রকে প্রথমে না রাখি তাহলে এই দুই ফর্মেটে আমি সাজাইতে পারি। অনেকের কাস্টম মানে পছন্দ হয়, সে রাখতে পারে। এরপরে হচ্ছে আপনি অ্যাডমিন বা পুলিশ যেটাই প্রথমে রাখেন না কেন, সেকেন্ডটাতে আপনি পুলিশ রাখলেন, অথবা অ্যাডমিন প্রথমে দিলেন, পুলিশ প্রথমে দিলেন, অ্যাডমিন দ্বিতীয়তে দিলেন, তারপরে হচ্ছে আপনি কাস্টম এক্সাইজ, অডিট, ট্যাক্সেশন, অথবা হচ্ছে ট্যাক্সেশন আগে, অডিট পরে, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আগে। এখন আপনাদেরকে বলি যে ট্যাক্সেশন এবং কাস্টম ক্যাডারের একটি স্পেশাল একটা বেনিফিট আছে। সেটা হচ্ছে কি, আপনারা যদি আপনার ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করে আপনি যদি সরকারকে রেভিনিউ এনে দিতে পারেন, তাহলে তারপরে একটা ইনসেন্টিভ আছে, অর্থাৎ বৈধভাবে আপনার এই দুইটা ক্যাডারে আয় করার সুযোগ আছে। একটা হচ্ছে কাস্টমস আর একটা হচ্ছে ট্যাক্সেশন। অর্থাৎ যারা হচ্ছে একটু টাকা পয়সা নিয়ে চিন্তা করে যে কোন ক্যাডারে গেলে বৈধভাবে টাকা পয়সা পাওয়া যাবে, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো ওয়ে। অর্থাৎ ট্যাক্সেশন এবং হচ্ছে কাস্টমস, এখানে হচ্ছে বৈধভাবে আপনি ইনসেন্টিভ পাওয়ার একটা সুযোগ আছে। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে হচ্ছে আপনি মোবাইল কোড করে আপনি বিভিন্ন ভাতা পেতে পারেন, এটা সামান্য। পুলিশ ক্যাডারে এরকম। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে হচ্ছে যেহেতু প্রচুর অডিট করতে হয়, বাইরে প্রচুর ট্রাভেল করতে হয়, এখান থেকে আপনি টিএডি, যেটা হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স বলে আর কি, ডেইলি অ্যালাউন্স, এরকম আর কি কিছু এক্সট্রা বৈধ আয়ের সুযোগ আছে আর কি এখানে। তো মোটামুটি আপনারা এই ফরম্যাটে এটা রাখতে পারেন। ভাই কিছু বলবেন এখানে? ঠিক আছে, তারপরে আমরা আরেকটা টাইপ দেখি, এটা হচ্ছে ক্যাডার চয়েস 3। আমরা ধরেন হচ্ছে যারা হচ্ছে একটু রিল্যাক্স পছন্দ করি, যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বা হচ্ছে পুলিশের যে ঝামেলাটা আছে, আপনাকে 24 ঘন্টা ডিউটি করতে হবে, একটা প্যারা নিতে হবে, এই ধরনের জিনিসটা যারা পছন্দ করেন না, ঠিক তাদের জন্য হচ্ছে আমাদের এই ক্যাডার চয়েসটা। অর্থাৎ আপনি একটু রিল্যাক্স জব চান, আপনি একটু মানে হচ্ছে কি চান, আপনি ডেস্ক জব চান, আপনি একটু 9টা 5টা অফিস করতে চান, উইকেন্ড চান, পাশাপাশি একটু রিফ্রেশমেন্ট চান, একটু টাকা পয়সাও মানে বৈধভাবে একটু ভালো টাকা পয়সাও চান, তাহলে আপনারা এইটা রাখতে পারেন। আপনারা হচ্ছে এখানে কাস্টম দিতে পারেন, অডিট অ্যাকাউন্টস দিতে পারেন, অথবা ট্যাক্সেশন এখানে উপরে দিতে পারেন, অডিট অ্যাকাউন্টস নিচে দিতে পারেন, আনসার রাখতে পারেন এখানে, বা হচ্ছে এখানে ফুড রাখতে পারেন আপনারা, এখানে ফুড রাখতে পারেন আপনারা। তারপর হচ্ছে কোঅপারেটিভ যেটা আর কি, সমবায় রাখতে পারেন। তারপরে হচ্ছে জাস্ট এটাকে আপনারা হচ্ছে একটু সোয়াপ করে নিলেন আর কি, মানে যারা আপনি অ্যাডমিন পুলিশ দিতে চান না তাদের জন্য এই চয়েসটা। যেমন আমাদের কি বলবো, আমাদের 40 বিসিএস 11তম হইছেন থামি আশরাফ আপু, উনি বিসিএস ফার্স্ট চয়েস দিছিলেন, উনি কাস্টমস এর এক্সাইজ, তারপর দিছেন অডিট এন্ড অ্যাকাউন্টস, তারপর ট্যাক্সেশন। মানে সে অ্যাডমিন পুলিশ তার ভালো লাগে না, সে ওগুলো পুরো স্কিপ করছে। তো আপনি যদি এরকম কিছু হন পুরো, আবার ধরুন আমাদের যে 40 বিসিএস যিনি ফার্স্ট হইছেন যে আপু, ওই আপু কিন্তু ডাইরেক্ট ফার্স্ট চয়েস দিছেন বিসিএস অডিট এন্ড অ্যাকাউন্টস।
উনি আইবিএর স্টুডেন্ট সেকেন্ড যে সেও দিছে ওইটাই, হ্যাঁ সেকেন্ড যে সেও দিছে, এবং সব বিসিএস তারা এই সাবজেক্টগুলো যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা সাধারণত ফার্স্ট চয়েস দিয়ে আসে একটা বিষয়। আর যারা বলতেছেন দেবাশিস মল্লিক বলছেন যে আবেদন করতে কত পয়েন্ট লাগে, আবেদন করতে খালি পাস হইলেই হয়, 2 পয়েন্ট মানে 2 পয়েন্ট হলেই হচ্ছে, 2 পয়েন্ট নিতে আসলে সম্ভবত হয় না, 2 পয়েন্ট নিচে হলে হবে না। আচ্ছা ভাই, আপনারা তো অডিট ক্যাডার আছেন, আপনাদের প্রথম চয়েস কি অডিট ক্যাডার ছিল না? আমার প্রথম ক্যাডার অডিট ছিল না, আমার ছিল অ্যাডমিনিস্ট্রেশন। ভাইয়ের কোনটা ছিল? আমার ছিল, আমার ফার্স্ট চয়েস ছিল পররাষ্ট্র, তারপর অ্যাডমিন, তারপরে পুলিশ, তারপর কাস্টম, তারপরে অডিট। আচ্ছা 5 নম্বরে ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আরো আছে যে বলো যে অডিট কর সমবায়, একটু সিমোর দেখি তো এটা, জুথি, হ্যাঁ জুথি বাম পাশে, হ্যাঁ ওই যে সিমোর, হ্যাঁ সমবায়, তারপর শিক্ষা, ডাক, পরিবার, রেলওয়ে, কাস্টম। মানে আপনি কাস্টম এত পিছনে দেওয়ার কোনো দরকার নাই, তাহলে আপনার এটা দেওয়া না দেওয়া সমান। সো আপনি বাকি সবগুলা ঠিক আছে মোটামুটি, কাস্টমটা আপনি দিলে উপরে দিবেন, না হলে আর রেলওয়েটা আরেকটু উপরে দিবেন, ঠিক আছে? হ্যাঁ শিক্ষা দেওয়ার পরে আর বাকিগুলো আপনি পাবেন না মনে হয় না, ঠিক আছে? সো শিক্ষাটা যদি প্যাশন থেকে উপরে রাখেন, না হলে আপনার নিচে আনার দরকার আছে, ঠিক আছে? স্যার আমার হচ্ছে 5 ফিট 8 কিন্তু ওজন 75, আমি কি পুলিশ দেওয়া উচিত হবে? কোনো সমস্যা নাই, আপনি এটা পারবেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই। এখন নতুন নিয়মে আবেদন করলে এসএসসি এইচএসসি অনার্সে ন্যূনতম সিজিপিএ কত থাকা দরকার, এটা একটু বলুন স্যার। আচ্ছা এইটা মানে ন্যূনতম বলতে আপনারা পাস করলে আপনারা পারবেন, তারপর একটা সার্কুলারটা দেখলে পাবেন, আমাদের কাছে সার্কুলার আসছে, যাই ওটা আমি এখন আর দেখতেছি না। ভাইয়া ঘুষ মুক্ত ক্যাডার কোনটা, পলিটিক্যাল চাপ মুক্ত ক্যাডার কোনটা? পলিটিক্যাল চাপ মুক্ত যদি বলেন, ঘুষ মুক্ত বলতে সব ক্যাডারই ঘুষ মুক্ত, আপনি যদি ঘুষ না খান, তবে কিছু কিছু ক্যাডারে চাপ থাকে ঘুষের, এটা একটু মানে মেনটেন করতে হবে আর কি। সব জায়গায় চাপ আছে, কারণ যেহেতু সবাই সরকারের বিভিন্ন পলিসি নিয়ে কাজ করে। তার ভিতরে হচ্ছে কাস্টম এবং ট্যাক্সে হচ্ছে আপনার ইনসেন্টিভের সুযোগ আছে, এবং ভালো অ্যামাউন্টের ইনসেন্টিভ বা টাকা পাওয়ার সুযোগ আছে। তো এই জায়গায় আপনি ওই জিনিসটা আপনার একটু রিল্যাক্সে থাকতে পারবেন। আর পলিটিক্যাল চাপমুক্ত যদি বলেন, তাহলে অ্যাডমিন পুলিশ বাদে বাকি ক্যাডারগুলো সবই মোটামুটি পলিটিক্যাল চাপমুক্ত আপনি বলতে পারেন। পিরু স্যারের আওয়াজ কম আসতেছে, এটা হচ্ছে কাছে ধরলে ঠিক আসবে আর কি, সমস্যা নেই। এখন রিজার্ভ আমার, আচ্ছা ঠিক আছে। তো আমরা মোটামুটি দেখলাম যে আপনি যদি অ্যাডমিন পুলিশের মতো ঝামেলা আপনি না নিতে চান, অর্থাৎ 9টা 5টা অফিস করতে চান, সাপ্তাহিক ছুটি চান, ফ্যামিলির কাছে সময় দিতে চান, এবং হচ্ছে মাঝে মাঝে ছুটি নিয়ে ঘুরতে চান, দেশে বাইরে আপনি যাইতে চান, তাহলে আপনি এই ক্যাডার চয়েসটা আপনি এইভাবে রাখতে পারেন। মোরলেস এইগুলা কম বেশি আকপাস করে দিলে কোনো সমস্যা নাই, এইভাবে আপনি ক্যাডার চয়েসটা আপনি ঠিক করতে পারেন। রনক জান, আপনি গণিত চর্চার জন্য কিভাবে আগাতে পারি? গণিত চর্চার জন্য আমাদের না, আমাদের হচ্ছে গণিত চর্চার জন্য আপনি হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবেন, যে কোনো একটা বই ফলো করবেন, আর যদি মনে করেন যে আপনার গাইডলাইন দরকার কোনো একজন টিচারের সান্নিধ্যে, তাহলে আমাদের সাফল্য একাডেমিতে আসতে পারেন। এখানে আমাদের বিভিন্ন কোর্স আছে, আপনারা দেখবেন যে আমাদের কি কি কোর্স আছে। যদি এটা আমরা একটু আপনাদেরকে অ্যাট এ গ্লান্স দেখাই, তাহলে আমাদের কিন্তু বিসিএস প্রিলিমিনারির উপর আমাদের কোর্স চলতেছে, এখন আমাদের ভর্তি চলতেছে। আমাদের কিন্তু এক্সাম ব্যাচের উপর আমাদের কোর্স আছে, বিসিএস প্রিলিমিনারির উপরে। আমাদের কিন্তু শুধুমাত্র বিজ্ঞান এবং গণিতের উপরে স্পেশাল কোর্স আছে, যারা হচ্ছে বিজ্ঞান, গণিত, মানসিক দক্ষতা এবং কম্পিউটার সায়েন্স মানে হচ্ছে মানে আইসিটির উপরে দুর্বল, তাদের জন্য স্পেশাল ব্যাচ আছে। আমাদের নিবন্ধন শিক্ষক নিবন্ধন প্রিমিয়াম কোর্স আছে, যারা হচ্ছে নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে চান, এবং হচ্ছে আমাদের প্রাইমারির উপর আমাদের কোর্স আছে। যাই হোক, আমরা জাস্ট একটু কথা বলে নিলাম। এখন আপনারা বলতে পারেন যে স্যার আমরা তো এতক্ষণ শুধু জেনারেল ক্যাডার নিয়ে কথা বললাম, হ্যাঁ এখন যদি আমাদের টেকনিক্যাল ক্যাডারগুলো থাকে, তাহলে আমরা এগুলো কোথায় দেব? এখন দেখেন, আমাদের সাজেশন, আমরা যেহেতু জবে আছি, আমাদের কিন্তু অনেক কিছু আমরা জানি, আমাদের সাজেশন হচ্ছে আপনি জেনারেল ক্যাডারগুলোকে প্রথমে রাখবেন, তাই না ভাই? প্রথমে আপনি জেনারেল ক্যাডারগুলোকে রাখবেন। সেক্ষেত্রে হচ্ছে ফরেন অ্যাফেয়ার্সকে যদি আপনি প্রথমে দেন, তাহলে এটাকে প্রথমে রাখবেন, আর না দিলে দিবেন না। তারপরে হচ্ছে আপনি অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ রাখতে পারেন, এরপরে কাস্টম রাখতে পারেন, এরপরে হচ্ছে আপনি ট্যাক্সেশন, অডিট, এই ধরনের আপনি সিরিয়াল করে রাখতে পারেন। আর যদি মনে করেন যে কাস্টম, অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ আপনার পছন্দ না, তাহলে আপনি কাস্টম বা অডিট বা ট্যাক্সেশন এগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। আচ্ছা প্রশ্ন করি, একটা ঠিক মতো না পড়ে উত্তর দিচ্ছেন, আর একটা আবার কমেন্ট করলাম কোনো উত্তর পেলাম না, একটু মেহরাব আপনি কাইন্ডলি আবার একটু করবেন আপনার কমেন্টটা, হয়তো মিস হয়ে গেছে, অনেক কমেন্ট আসতেছে এই জন্য মিস হতে পারে। ইংরেজি বিষয় স্টুডেন্টদের জন্য অডিট ক্যাডার চয়েস দেওয়া কতটুকু যৌক্তিক ভাইয়া? আমাদের অডিট ক্যাডারের প্রচুর ইংলিশ ব্যাকগ্রাউন্ডের আছে, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। অডিট না হলে শিক্ষা ক্যাডার নিয়ে আগাতে, কিন্তু চয়েস দেওয়ার সময় অডিটের পরই শিক্ষা দিতে পারছি না, সমস্যা হচ্ছে সামাজিক কি সামঞ্জস্য হচ্ছে না, কি করবো এক্ষেত্রে? কি করব, আমাদের সাজেশন হচ্ছে আপনি অডিটের পরে আরও কিছু জেনারেল ক্যাডার রাখেন, যেমন কাস্টম রাখতে পারেন, আপনি ট্যাক্সেশন রাখতে পারেন, তারপরে হচ্ছে আপনার ফুড রাখতে পারেন, রেলওয়ে রাখতে পারেন, তারপরে হচ্ছে আপনি শিক্ষা ক্যাডার দেন, এটা আপনি করতে পারেন। রিটেনে মিনিমাম কত পেলে পাস? আপনারা জানেন যে
প্রিলিমিনারি পরীক্ষায় কাট মার্ক একটা ব্যাপার থাকে, অর্থাৎ কতজন টিকাবে এটার উপর বেসিস করে মার্কিংটা হয়। তো ধরে নেন 120 আপনি যদি কনফার্ম করতে পারেন তাহলে আপনার প্রিলি আপনি কোয়ালিফাই করতে পারবেন, এরকম একটা প্রস্তুতি নিয়ে আপনার আগাইতে হবে। আচ্ছা, মেয়েরা বাপি বলো ভাইয়া আমার কমেন্ট একটু কাইন্ডলি ভালো করে পড়বেন, আমি ফরেস্টে ক্যাডার আর পুলিশ ক্যাডার চয়েস দিব না, এটা কি ভাইবাতে নেগেটিভলি নিতে পারে? আচ্ছা, এটা আপনার অ্যান্সার কিন্তু আমরা দিছি ভাইয়া। আপনি ফিশারিজের ছাত্র, ফিশারিজ ক্যাডার চয়েস কি লাস্টে দিতে হবে? আচ্ছা, প্রথমে বলি যে আপনি যদি ফরেস্ট এবং পুলিশ ক্যাডার চয়েস লিস্টে না রাখেন কোনো সমস্যা নাই এটা নিয়ে, বাট আপনার স্কোপটা কমে গেল, কারণ পুলিশে 100টা পোস্ট আছে। যদি আপনার এই দুইটা জিনিস পছন্দ না হয় দিবেন না। আমিও একবার টোটালি ফরেস্ট এবং পুলিশ আমি দিইনি, আমার কোন বিসিএসে জানো। আর হচ্ছে ফিশারিজ ক্যাডারটাকে আপনি কোথায় রাখবেন? আমার সাজেশন হচ্ছে আপনি প্রথমে জেনারেল ক্যাডার রেখে তারপরে রাখেন, কারণ হচ্ছে এই মানে স্পেশালাইজড যে ক্যাডারগুলো আছে এইগুলোতে তুলনামূলক সুযোগ সুবিধা একটু কম থাকে, ফলে ওইখানে চাকরি পাওয়ার পরে একটু হতাশা চলে আসে। সো আমাদের সাজেশন হচ্ছে যে জেনারেল ক্যাডারগুলো যেগুলো এখানে বলা আছে প্রথম দিকে, মোটামুটি এই যে এখানে যে ক্যাডারগুলো বলা আছে এগুলো একটু প্রথমে রাখেন, তারপরে হচ্ছে আপনার ওই টেকনিক্যাল ক্যাডার বা হচ্ছে ফিশারিজ ক্যাডার আপনি দেন। এসকে সাদ্দাম সাকি ভাইয়া পুলিশ ফিজিক্যালি ডিসেবিলিটি নিয়ে পুলিশ চয়েস দিতে পারবো? চয়েস দেওয়া উচিত হবে না। আমি জানি না আপনার ফিজিক্যালি ডিসেবিলিটি বলতে কোনটা, রাইট? এই চোখে অনেক একটু কম দেখে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিসেবিলিটি, কিন্তু এটা কিন্তু খুব বেশি দোষ না, এটা সমস্যা না। একটা আঙ্গুল মানুষের বাঁকা, এটাও কিন্তু খুব বেশি সমস্যা না। প্রশ্ন হলো ডিসেবিলিটি লেভেলটা কি। আপনি বুঝতে হবে যে আপনার দেয়াল বাইতে হবে, ঘোড়া চালাইতে হবে, ফায়ারিং শিখতে হবে, দৌড়াইতে হবে। আপনার যে ডিসেবিলিটি যে যার কথা বলতেছেন সে কি এইগুলা পারবে কিনা? যদি পারে তাহলে কোনো সমস্যা নাই, যদি না পারে তাহলে এটা দিয়েন না। তানজিলা আজাদ আপনি বলছেন রিটেনে মিনিমাম পাস কত মেলে পাস? রিটেনে হচ্ছে যে প্রত্যেক সাবজেক্টে মানে 50% মার্কে পাস। কোন একটা পরীক্ষায় যদি আপনি মানে প্রত্যেক সাবজেক্টে যদি 50 করে পান তাহলে 900 মার্কের মধ্যে 450 হলে আপনি পাস। কোন সাবজেক্টে যদি পজিশন নিতে পান তাহলে ওই সাবজেক্ট 0 ধরা হবে, কিন্তু মোট মার্ক যদি 450 পান তাহলেও পাস। অর্থাৎ কোন সাবজেক্টে আপনি 0 পেয়েও যদি আপনি টোটাল 450 পান তাহলে আপনি পাস, এটা হচ্ছে মূল কথা আর কি। মানে টোটাল আপনার 900-র ভিতরে 450 পাইতে হবে। সমবায় এবং রেল এই দুইটির মধ্যে কোনটি আগে রাখবো? আমি রেল আগে রাখতে বলবো আপনাকে। কাস্টমসে যেতে চাই না, ওকে, রিল্যাক্স পছন্দ করি। তা সমবায় এবং রেলের ভিতরে আমি রেলকে বলবো, বাকিটা আপনার ইচ্ছা। ভাইয়া ফর গেটিং মোর মানি হুইচ বিসিএস ক্যাডার ইজ বেটার? তাহলে আপনি কাস্টম এবং ট্যাক্সেশন রাখতে পারেন, এখানে প্রচুর মানে ইনসেন্টিভ পাওয়ার সুযোগ আছে। পুলিশ ক্যাডার আনসার ক্যাডারের চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চাই। পুলিশ ক্যাডার আনসার ক্যাডার বাহিনী ক্যাডার, এখানে মানে 24 ঘন্টা 24/7 আপনাকে ডিউটি করতে হবে। সুযোগ সুবিধার দিক থেকে পুলিশ ক্যাডার এগিয়ে আছে। আনসার ক্যাডারও ভালো সুযোগ সুবিধা পায় প্রথম দিকেই, তারা মানে আরও ডিটেলস জানতে পারবেন, মানে গাড়ির সুবিধা বলেন, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুবিধা বলেন, এগুলো আনসার ক্যাডার পায়। তো প্রমোশনের স্কোপ পুলিশে একটু ভালো তুলনামূলক। কোন ক্যাডারে টাকার পরিমাণ বেশি ভাই জানাবেন? অলরেডি বলে ফেলছি, কাস্টমার ট্যাক্সেশনে বেশি। আমার শ্বাসকষ্ট, হাঁপানি, দৌড়াতে পারি না, পুলিশ কি দিতে পারবো আমি? আপনার জন্য ট্রেনিং করা অনেক টাফ হয়ে যাবে। যদি মনে হয় যে না আমার জন্য টাফ হয়ে যাবে তাহলে আপনার না দেওয়াই বেটার হবে, যেহেতু একটু ফিজিক্যাল একটু ডিসেবিলিটি আছে, ডিসেবিলিটি বলবো না, একটু মানে লিমিটেশন আছে। বোথ ক্যাডারের সাবজেক্টিভ এক্সাম সম্পর্কে একটু বলবেন স্যার? আচ্ছা, এটা আমি একটু শর্টে বলি, বোথ ক্যাডারের সাবজেক্টিভ এক্সামটা কেমন হয়। ধরেন হচ্ছে আপনার টোটাল আমি যদি এখানে দেখাই, আপনার ধরেন হচ্ছে আমার কি কি সাবজেক্ট আছে। বাংলা, আমার কি কি সাবজেক্ট আছে? বাংলা, ইংরেজি, হ্যাঁ ইংরেজি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মেন্টাল অ্যাবিলিটি প্লাস ম্যাথ, সায়েন্স, ঠিক আছে সায়েন্স। এখন এইখানে ধরেন 200, এইখানে 200, আমি কিন্তু রিটেনের কথা বলতেছি। বাংলাদেশ অ্যাফেয়ার্স হচ্ছে 200, ইন্টারন্যাশনাল হচ্ছে 100, মেন্টাল অ্যাবিলিটি ম্যাথ মিলে হচ্ছে 100। তাহলে কত হলো দেখেন? 600, 700, 800 আচ্ছা, এবার হচ্ছে বাংলা, সরি, এরপরে হচ্ছে সায়েন্সে আসি। সায়েন্সে আসার আগে এখানে বলি এদের বাংলা ইংরেজি কিন্তু দুইটা পার্ট থাকে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এখানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। আর সায়েন্সে হচ্ছে 100। আপনি যদি জেনারেল ক্যাডারে আবেদন করেন তাহলে এই 900 মার্কের পরীক্ষা দেবেন, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে আপনি টেকনিক্যালে আবেদন করছেন, ধরেন বোথ ক্যাডার আবেদন করছেন আপনি, বোথ ক্যাডার আপনার সাবজেক্ট হচ্ছে ধরেন মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, হ্যাঁ আপনার সাবজেক্ট হচ্ছে ফিশারিজ সাপোজ ধরেন, তাহলে এইখানে আরও আপনার এক্সট্রা 200 মার্কের পরীক্ষা দিতে হবে। তাহলে এই 900 প্লাস 200 টোটাল আপনার 1100 মার্কের পরীক্ষা দিতে হবে আপনি যদি বোথ ক্যাডার আবেদন করেন। এখন ধরেন আপনি যদি জেনারেল ক্যাডারে আবেদন করেন তাহলে 900, আর যদি বোথ ক্যাডারে করেন তাহলে এক্সট্রা আরও 200, টোটাল 1100। এখন শুধু যদি আপনি টেকনিক্যালে আবেদন করেন, আপনি জেনারেল ক্যাডারে কোনো আবেদন করলেন না, তাহলে কি হবে? তাহলে এই বাংলা দ্বিতীয় পত্র যেটা এটা এখান থেকে ক্রস যাবে, অর্থাৎ বাদ যাবে, তখন এইখানে শুধু দাঁড়াবে 100। আর এই সায়েন্সের যে 100 ছিল এটাও আপনার বাদ যাবে,
তাহলে দেখেন এই 200 থেকে এখান থেকে 100 হয়ে গেল, আর এই 100 বাদ গেল, তাহলে এখানে চলে আসে 700। আর আপনার সাবজেক্টিভের থাকে 200, অর্থাৎ যেই সাবজেক্টে আপনি পরীক্ষা দিবেন, আপনার যদি সিভিল ইঞ্জিনিয়ার হয় তাহলে হবে 900। এই 900 পরীক্ষা তখন আপনি দিবেন। তাহলে হচ্ছে যে আপনি শুধু জেনারেল দেন অথবা শুধু টেকনিক্যাল দেন, আপনার হচ্ছে 900 মার্ক। আর যদি বোথ ক্যাডারে দেন তাহলে আপনাকে 1100 মার্কের রিটেন পরীক্ষা দিতে হবে আর কি। এটাই হচ্ছে মূল কথা। অডিট ক্যাডারে কি ভাইয়া গভর্নমেন্ট থেকে কার প্রোভাইড করে? আচ্ছা ভাইয়া, এখানে আপনি প্রথমেই কার পাবেন না, তবে হচ্ছে আপনার রুটের গাড়ি দেওয়া হবে এখানে, আপনাকে প্রতিদিন অফিসে নিয়ে আসা যাওয়া করবে। তবে হচ্ছে আপনি হচ্ছে গ্রেড 5-এ যখন আপনার প্রমোশন হবে সিএফও গুলাতে, তখন আপনাকে মানে ওই পদ অনুযায়ী আপনাকে গাড়ি প্রোভাইড করা হবে আর কি। বৈধভাবে সবচেয়ে বেশি টাকা আয় করা যে কোন ক্যাডার, অলরেডি বলছি স্যার। ক্লিয়ার স্যার, অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম। ইউএন মিশনে কোন ক্যাডাররা যেতে পারে? ইউএন মিশনে আপনারা জানেন হচ্ছে পুলিশ ক্যাডার থেকে যেতে পারে, অ্যাডমিন ক্যাডার থেকেও এখন হচ্ছে যাওয়ার চেষ্টা চলছে আর কি। আর হচ্ছে মানে কি বলে, জাতিসংঘে চাকরি করার যদি সুযোগ বলে, ইউএন মিশন না জাতিসংঘে, তবে অডিট ক্যাডার, ট্যাক্স ক্যাডার, এই সমস্ত ক্যাডার থেকে সুযোগ আছে। আর হচ্ছে দেশের বাইরে পোস্টিংয়ের ক্ষেত্রে ফরেন ক্যাডারের পাশাপাশি অ্যাডমিন ক্যাডারেরও সুযোগ আছে, বাণিজ্য ক্যাডারের সুযোগ আছে, অন্যান্য ক্যাডার থেকেও হচ্ছে পরীক্ষার মাধ্যমে যেতে পারে। কাস্টম নাকি ট্যাক্স, কোনটা আগে দিব? আমি বলবো কাস্টম আগে দিবেন। ভাইয়া কোন ক্যাডারে সরকারি বাড়ি অথবা গাড়ি পাওয়া যাবে? বাড়ি সব ক্যাডারেই পাবেন আপনি, সরকারি কোয়ার্টার যেখানে আছে। আর গাড়িটা ডিপেন্ড করতেছে দায়িত্বের উপরে, যেমন হচ্ছে আপনার হচ্ছে বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ বা এই সমস্ত ক্যাডারে হচ্ছে, বা হচ্ছে পোস্টাল ক্যাডার বা হচ্ছে আনসার ক্যাডার, এগুলোতে কিন্তু আপনি গাড়ি পাবেন। ইভেন আপনার লাইভ স্টক ক্যাডারে আপনি গাড়ি পাবেন। আমি ব্যবসা করতেছি, আবেদনের ক্ষেত্রে কি প্রাইভেট সেক্টর দিব নাকি নন? আচ্ছা, প্রাইভেট সেক্টর কোনো চাকরি হিসাবে ইয়া করা হয় না, সো নট এমপ্লয়মেন্ট আর কি, যেটা বললেন আপনি এটা দিবেন, ঠিক আছে? প্রাইভেট সেক্টর কোনো ফেক না। ভাইয়া বোথ ক্যাডারে পাস করলে কি অ্যাডমিন ক্যাডারে পাবো? হ্যাঁ, বোথ ক্যাডারে পাস করে অ্যাডমিন ক্যাডার পাওয়া এটা কোনো ইস্যু না, এটা বরঞ্চ আপনার মানে ক্যাডার স্কোপটাকে আপনার বেড়ে যায়। তানভিন বললো স্যার বোথ ক্যাডারে রিটেনে 1100-র মধ্যে পাস কত, বা 500 না 450 পাস হবে, বুঝছেন? আপনার তখন হিসাব হবে আলাদাভাবে। এই 900-র ভিতরে আপনার 450, আর এই 900-র ভিতরে 450 আলাদাভাবে আপনার হিসাব হবে, অর্থাৎ দুইটা রেজাল্ট আপনার আলাদা হবে। জেনারেলে পাস দেখাবে আলাদাভাবে, টেকনিক্যালে পাস দেখাবে আলাদাভাবে। সরাসরি 550 না, 450ই, কিন্তু ওই 900 আলাদা আলাদা ভাগ করে নিবে। প্রমোশন বিবেচনা করলে পুলিশ ক্যাডার বেশি ভালো হবে নাকি প্রশাসন ক্যাডার? ভাইয়া যদি প্রমোশন হিসাব করেন তাহলে প্রশাসন ক্যাডার বেশি ভালো হবে। স্যার দ্রুত প্রমোশন হয় কোন ক্যাডারে? দ্রুত প্রমোশন এখন পর্যন্ত সুপার নিউমেরি প্রমোশনগুলো প্রশাসন ক্যাডারে হচ্ছে, অন্যান্য ক্যাডারে হয়, যেমন আমার দেখা অডিট ক্যাডার, ট্যাক্সেশন, এই সমস্ত ক্যাডারে প্রমোশন হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। পিরু ভাই আমি কি স্বপ্ন দেখতে পারি বিসিএস? স্যার আমি ম্যাথে অনেক দুর্বল, স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নাই। পিরু ভাইকে যদিও বলছে, আমি উত্তরটা দিই, তারপর পিরু ভাই দিবে। স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নাই, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে প্রচেষ্টাটা দরকার, ওইটা যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ পারবেন। ভাই কিছু বলবেন নাকি? এটাই বলা। বাস্তবতা অবস্থা পরিশ্রমের বিকল্প কিছু নাই। হ্যাঁ, স্বপ্ন তো ওইটাই যে মানুষকে ঘুমাইতে দেন। স্বপ্ন ওইটা না যে আমরা ঘুমিয়ে দেখি, এটা খুব প্রচলিত একটা প্রবাদ, কিন্তু একেবারে সার্বজনীন একটা প্রবাদ, মানে উক্তি। এটা আমাদের মনে রাখা উচিত। সাদিয়া সুলতান অ্যানি বললো যে 4-5টা জেনারেল দিয়ে তারপর শিক্ষা যদি দিয়ে পরে আবার জেনারেলে দিয়ে কখনো সমস্যা আছে না? কোনো সমস্যা নাই। আপনার যদি মনে হয় যে এই 4-5টা জেনারেলের পরে আপনি শিক্ষা পেতে চান তাহলে আপনি রাখতে পারেন, তবে তারপরে যে জেনারেল ক্যাডারগুলো দিবেন ওইগুলোর আর ইফেক্টিভ থাকবে না, কারণ ওইগুলো পাওয়ার সম্ভাবনা তখন কমে যাবে আর কি, যেহেতু হচ্ছে আপনার বাকি সবাই হচ্ছে ওই ক্যাডারগুলো চয়েস দিবে। কাস্টম ট্যাক্স অডিট ক্যাডারে নিজ জেলা বিভাগে পোস্টিং হয় না? কাস্টম ট্যাক্সে আপনি নিজ জেলাতে পাওয়ার সম্ভাবনা একটু কম, আর অডিটে হচ্ছে আপনার টোটালি জেলায় কোনো পোস্টিং এখন পর্যন্ত নাই। ম্যাক্সিমাম পোস্টিং হচ্ছে ঢাকাতে, 90% বলতে পারেন, 95%ই বলতে পারেন। আর ঢাকার বাইরে হচ্ছে বিভাগীয় শহরগুলোতে, আর কয়েকটা হচ্ছে রেলওয়ের পোস্টিং আছে। সো মানে অডিট ক্যাডারে ঢাকার বাইরে পোস্টিং নাই বললে চলে। আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না, আমি কি অপ্রয়োজনীয় প্রশ্ন করেছি? ইমরান হাসান কাইন্ডলি একটু বলবেন, মিস হয়ে গেছে। আসলে এত কমেন্ট থাকে সবারটা মানে পাওয়া যায় না, চলে যায় পিছনে। আপনি আবার একটু প্রশ্নটা করবেন ইমরান হাসান। তানজিলা আজাদ 4.5 মান্থে পরে বিসিএস প্রিপারেশন নেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। 3 মাস 2 মাস ইভেন 1 মাস পরেও ক্যাডার হওয়ার মানে প্রিলি পাস করার আছে, যেমন আমি নিজেই 1 মাস প্রিলি পরে হচ্ছে প্রিলি কোয়ালিফাই করছি, এটা বলা ঠিক না, তারপর আপনাদের মোটিভেশন দেওয়ার জন্য এটা বললাম। প্রাণীবিদ্যা মাস্টার্স এবার স্বাস্থ্য, আচ্ছা আপনার অলরেডি এটা আমি বলেছি। ইমরান হাসান আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ সেকেন্ড ইয়ারে আছি, এখন সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটা জেনারেল সাবজেক্ট পেয়েছি, এখন কি আমার এই বছর গ্যাপ দেওয়া উচিত হবে কিনা?
সেকেন্ড ইয়ারে আছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কি বুঝি নাই পরীক্ষা দিয়ে, মানে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে, হ্যাঁ পড়তেছে ইসলামিক স্টাডিজ, হ্যাঁ সেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেনারেল সাবজেক্ট বলতে আসলে কি বুঝাইছেন জানি না, হ্যাঁ ইংলিশ সর্বোচ্চ বা বাংলা, লয় ধরলাম, ল হইলে ভিন্ন কথা, ল এটা টেকনিক্যাল সাবজেক্ট, তার জন্য আপনি যাইতে পারে, কিন্তু অন্য কোনো সাবজেক্টের জন্য মনে করি না। তবে আপনি চিটাগং ইউনিভার্সিটি থেকে রবীন্দ্র ইউনিভার্সিটিতে যাবেন, এটা আমিও সাজেস্ট করব না, কারণ একটু মানে ইউনিভার্সিটির একটা ইম্প্যাক্ট আছে আর কি, বিশেষ করে অ্যালামনাইয়ের যে বিষয়টা, এটা পরে বুঝবেন যে আপনি চাকরিতে গেলে দেখবেন যে আপনার ভার্সিটির বড় ভাইদের পাচ্ছেন, এই জিনিসটা আপনি রবীন্দ্র ইউনিভার্সিটিতে গেলে পাবেন না, এই জায়গাটা আপনি অনেক মিস করবেন। অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে ফরেন ক্যাডার কি লজিক্যাল? অবভিয়াসলি লজিক্যাল, আপনি যে কোনো সাবজেক্ট থেকে ফরেন অ্যাফেয়ার্স দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইয়াসির রহমান একটু পরে, একটু বাম সাইডে একটু উপরে জানতো, ইয়াসির রহমানের বাম পাশে, হ্যাঁ এটা ইয়াসির, হ্যাঁ দেখি ইয়াসির রহমান, পাসপোর্ট করেছি রিসেন্ট টাইম, অ্যাপ্লাই পাসপোর্ট নাম্বার কি দেওয়া লাগবেই? আপনি না দিতে চাইলে কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু করছেন আপনি দিতে পারেন, ঠিক আছে, বাট আমার সাজেশন হচ্ছে যদি না দেন কোনো সমস্যা নেই। রাবিয়া সুলতানা মিম, পুলিশ ক্যাডারের পরে আনসার না দিয়ে অডিট কাস্টম ট্যাক্স দিলে কি কোনো প্রবলেম হবে না? আপনি এইভাবেই দিবেন, আনসারটা একটু পরে দেওয়াই ভালো, বাট যেহেতু বিশেষ করে আমি দেখছি যে মেয়েদের ক্ষেত্রে আনসার ক্যাডার, পুলিশ ক্যাডার একটু সার্ভাইভ করা কঠিন। আমি আপনাদেরকে ডিমোটিভেট করছি না, আপনার যদি মোরাল স্ট্রেংথ ওই ধরনের থাকে যে না ইনশাল্লাহ আমি পারবো, তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। শিক্ষাকে নিচের দিকে রাখলে নাকি প্রশ্ন করে, এটা নিয়ে কিছু বলেন না, এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি নিচের দিকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কি বলে যে স্যার ইংলিশ গ্রামার প্লাস ভোকাবুলারি এর জন্য কোন বই সাজেস্ট করুন? আসলে এইটার জন্য আপনি যে কোনো একটা বই, সাইফোর্স বা এনি কাইন্ড অফ আপনি বই ফলো করতে পারেন, বিশেষ করে আপনি ইংলিশ নিউজ পেপারটা পড়েন, এখান থেকে ওয়ার্ড নিয়ে কোট করে মার্ক করে হচ্ছে আপনি লিস্ট তৈরি করেন, এটা সব থেকে ভালো হবে। কতগুলো ক্যাডার চয়েস দেওয়া যাবে? সব মিলিয়ে জেনারেল সব দিতে পারবেন, টেকনিক্যাল 2-3টা যা হয় মোটামুটি 15-16টা দিতে পারবেন। ধন্যবাদ ভাই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। ইমরান হাসান, একটু ধৈর্য ধরে থাকবেন, আসলে এটা একটা লাইভ প্রোগ্রাম, অনেক সময় মিস হয়ে যেতে পারে, বাট এটা নিয়ে মন খারাপ করা যাবে না। মাহবুব রিশাদ, পিরু ভাইয়া ইংলিশ রিটেনের বেসিক কেমন করে স্ট্রং করবো? পিরু ভাইয়ের কাছে প্রশ্নটা করছে, সো একটু মাইক্রোফোনটা শর্টে একটু দ্রুত অ্যান্সার দিয়ে দেন। বিসিএস রিটেনের জন্য আসলে যদি নিজের কথাই বলি, আপনি আমার অনুবাদ ক্লাসগুলো একটু খেয়াল করবেন, আমার ক্লাসগুলো একটু দেখেন, ওই অনুবাদের যে স্টাইলে আমি অনুবাদ করি, ওই স্টাইল অনুযায়ী আপনি প্রতিদিন অন্তত বাংলা থেকে মনে করেন আপনি একটা ডেইলি স্টার কিনেন, কিংবা একটা যে কোনো একটা বই থেকে আপনি প্রতিদিন অন্তত 2টা লাইন আপনি ইংলিশ থেকে বাংলা করেন, আর 2টা লাইন বাংলা থেকে ইংলিশ করেন। আমি 2টা কৌশলী শিখাই রাখছি, আমরা ওই অনুযায়ী দেখে দেখে আপনি হচ্ছে যে আপনার এই করতে পারেন, আপনার এই কোয়ালিটি ডেভেলপ করতে থাকেন। ইনশাল্লাহ যখন চাকরির জন্য প্রকৃতপক্ষে রিটেনের জন্য বসবেন, তখন দেখবেন এটা আপনার কাজ দিবে। আর নিয়মিত ইংলিশ পত্রিকা পড়েন যদি পারে। আচ্ছা, সাফল্য একাডেমিতে কোনো অফার চলছে কিনা? হ্যাঁ, সাফল্য একাডেমিতে একটু বলে নিই, সাফল্য একাডেমির সকল কোর্সে এখন কিন্তু অফার চলতেছে, বিশেষ করে বিসিএস কোর্সে আগামীকাল পর্যন্ত একটা অফার আছে, এবং আমাদের প্রাইমারি নিবন্ধন কোর্সে অফারগুলো আছে। সুতরাং এই অফারটা যারা নিতে চান এবং হচ্ছে এই কোর্সগুলোতে ভর্তি হতে চান, আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ এখন থেকে প্রস্তুতি শুরু করলেও আমাদের হাতে যেই সময়টা আছে, আমরা যদি আমাদের গাইড অনুযায়ী চলতে পারেন, আমরা কমপ্লিট করতে পারবো এবং বিভিন্ন মডেল টেস্টের মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখতে পারবো। আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ারে আছি স্যার, বিসিএস প্রিপারেশন কীভাবে স্টার্ট করবো? আপনারা যারা রানিং স্টুডেন্ট তারা হচ্ছে এখন বেসিক জিনিস যেমন গণিত, বিজ্ঞান, ইংলিশ এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেবেন। আর বিজ্ঞান ও গণিতে যদি সমস্যা থাকে, আমাদের স্পেশাল বিজ্ঞান ও গণিত কম্বো কোর্স আছে, এটা মানে বিসিএসকে টার্গেট করে ডিজাইন করা, এই কোর্সে আপনারা আসতে পারেন। চোখের সমস্যা থাকলে কি প্রশাসন পুলিশ ক্যাডারে কোনো সমস্যা হবে বা কীভাবে মূল্যায়ন করবে? আচ্ছা, এটা কোনো সমস্যা নেই, আপনি গ্লাস পরলে যদি আপনার ঠিক থাকে, আপনার এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারিমা তোমা বলছে, পিরু ভাই আপনার ভয়েস শোনা খুব সময় জানায়। আচ্ছা, মাউসটা মাইক্রোফোনটা নিচে চলে গেলে এটা হয় আর কি। তো আমার মনে হয় যে এখন আর সমস্যা নেই। ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে ভালো করবো? ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রিভিয়াস কোশ্চেন ধরে ধরে কী আছে এগুলো যে প্র্যাকটিস করতে হবে, আর হচ্ছে ভোকাবুলারি বিল্ড আপ করতে হবে, ট্রান্সলেশন ভালো শিখতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নাই। ইংরেজি কোন পত্রিকা পড়বো? আপনি ডেইলি স্টার পড়তে পারেন, নিউজ পড়তে পারেন, এগুলা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। পিএস মোহাম্মদ কবির, এটা দিয়ে 4বার প্রশ্ন করছি ভাইয়া, দয়া করে উত্তর দিবেন। জানবেন যে পাওয়ারযুক্ত চশমা পড়তে হয়, চোখের সমস্যা নিয়ে পুলিশ ক্যাডার চয়েস যাবে কিনা? কোনো সমস্যা নাই, আপনি পাওয়ারযুক্ত চশমা দিয়ে যদি ভালোভাবে দেখতে পারেন, আপনি পুলিশ ক্যাডার দিতে পারেন। মোহাম্মদ কবির, আপনি 4বার প্রশ্ন করছেন, আপনার প্রশ্নটা না দেখার জন্য অত্যন্ত দুঃখিত, বাট এবার দেখে ফেললাম। শরীফ আহমেদ, অ্যাকাউন্টিং থেকে ক্যাডার চয়েসের ক্ষেত্রে টেকনিক্যাল ক্যাডার ব্যতীত অন্য কোনো ক্যাডার লিমিটেশন আছে? আপনার অ্যাকাউন্টিং থেকে কিন্তু টেকনিক্যাল কোনো ক্যাডার নাই, শিক্ষা ক্যাডার ছাড়া, সুতরাং আপনার এখানে বাকি সবই জেনারেল ক্যাডার, সো ওইটাই আপনার চয়েসে রাখতে হবে। ভোকাবুলারি বই সাজেস্ট করেন, ভোকাবুলারি বই থেকে হচ্ছে নিউজ পেপারকে বেশি সাজেস্ট করতেছি, এটাকে ফলো করেন।
বিশেষ প্রস্তুতি কখন থেকে নেওয়া উচিত, অনার্সে থাকতেই নাকি অনার্সে থাকতে বেসিক জিনিসগুলো নিয়ে পড়াশোনা করা উচিত এবং শেষ করার পরে হচ্ছে ওভারঅল প্রস্তুতি নেওয়া উচিত। বেসিক বলতে হচ্ছে বিজ্ঞান, গণিত, ইংরেজি। সমবায় ও ডাক ক্যাডারের পোস্টিং কোথায় হয়? সমবায় ডাক ক্যাডারের পোস্টিং মোটামুটি জেলা পর্যায়ে হয়, ভালো পোস্টিং আছে জেলা পর্যায়ে হয়, আর ঢাকাতেও আছে। সময় একটা ভাইবা বোর্ডে কি স্যাররা রিটেন মার্ক দেখে থাকে? ভাইবাতে না, রিটেন মার্ক দেখে থাকে না, এটা সম্পূর্ণ আলাদাভাবে ভাইবা মার্কিংটা হয়। আসসালামু আলাইকুম স্যার, কোন ক্যাডারে শান্তিতে চাকরি করা যায়? সামাজিক মর্যাদা ভালো। আপনি হচ্ছে শান্তিতে চাকরি করতে চাইলে কাস্টম ট্যাক্স, কাস্টমসে রোস্টারিং ডিউটি আছে, তো ট্যাক্সেশন, অডিট ক্যাডার এগুলো চিন্তা করতে পারেন। শিক্ষা ক্যাডার আছে খুব ভালো, এগুলা নিয়ে ভাবতে পারেন। স্যার শুধু শিক্ষা ক্যাডার চয়েস দিলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, এরকম ঘটনা আছে যে আপনার শুধুই শিক্ষায় পেশান আপনি রাখতে পারেন, তবে আপনার লিমিট হয়ে গেল, অর্থাৎ আপনার যদি 5টা পোস্ট থাকে অনলি আপনি 5টার জন্য ফাইট করবেন, আর বাকি 600 পোস্ট আপনার জন্য চলে যাবে। ভাই আমি অনার্স সেকেন্ড ইয়ারে, ইংরেজি কিভাবে আছে, আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি? ইংলিশের জন্য আমরা বলছি ভাইয়া, আমার মনে হয় অলরেডি আপনি জেনে গেছেন। কোন কোর্স সম্পর্কে জানতে চাই? আমাদের কোর্স হচ্ছে বিসিএস কোর্স, অলরেডি চ্যালেঞ্জার কোর্স রানিং, এখানে 100টা ক্লাস, 125টা এক্সামের কোর্স, আগামীকাল পর্যন্ত অফার আছে, আপনারা সব দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন। বাকিটা জানার জন্য আমাদের পেজে নক করবেন। বিশ্ববিদ্যালয় কি কোনো বড় ফ্যাক্টর? আমি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলাম স্যার, কিন্তু ইডেনে মহিলা কলেজ হিসেব বিজ্ঞান পাওয়া, এখানে থেকে যাই। ঢাকায় আমার সুযোগ সুবিধা বেশি, তবে সেক্ষেত্রে বিসিএস বা অন্য চাকরির পরীক্ষায় কোনোভাবে আলাদাভাবে বিবেচনা করা হয় কিনা? বিশ্ববিদ্যালয় ফ্যাক্টর বলতে মানে অ্যালামনাই একটা ফ্যাক্টর, আপনি দেখবেন যে আপনার বোর্ডে যারা থাকে আপনার বড় ভাইরা, এইটা একটা ফ্যাক্টর, বাট আদার্স কোনো ইস্যু এখানে ফ্যাক্টর না আর কি, মানে খুব একটা না। আমি যেগুলো কোশ্চেন দেখি মনে হয় যেন সবই আছে, বাট কোনটা বেশি ইম্পর্ট্যান্ট বুঝি না। আমার প্রবলেমটা কি আমাকে একটু জানাবেন? আপনি একটু স্পেসিফিক বলেন তাহলে ভালো হবে। আমার সার্টিফিকেটগুলো তো বাবা মার নামে ভুল আছে, সংশোধন করে নিলে ভালো হবে না পরে করলে কোনো সমস্যা? পরে সংশোধন করতে পারবেন। কোন সার্টিফিকেট? এটা কি স্কুল সার্টিফিকেট নাকি বার্থ সার্টিফিকেট? এটা ফ্যাক্ট। যদি আপনার স্কুল সার্টিফিকেট হয় তাহলে টাফ হয়ে যাবে, বার্থ সার্টিফিকেট হলে করতে পারবেন। ধন্যবাদ স্যার। কোন সাবজেক্ট পড়ায়? এখানে আমরা হচ্ছে ফুল কোর্স চাকরি প্রস্তুতির জন্য যেই সাবজেক্টগুলো দরকার, বিসিএস এর জন্য 10টা, অন্যান্য পরীক্ষার জন্য যা যা দরকার সবই আমরা করাই। স্যার সিজিপিএ 2.25 এর মতো খুব খারাপ থাকে তাহলে কি ভাইভাতে নেতিবাচক দিকে দেখে? আসলে দেখেন, ভাইভাতে যদি আপনি মানে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন যে না ইউ আর গুড ইন প্রেজেন্টেশন, সো তাহলে কোনো সমস্যা নাই। তানজিব বললো বোথ ক্যাডার সাবজেক্ট এক্সাম সম্পর্কে একটু বলবেন স্যার। তানজিব আপনি মনে হয় মিস করছেন, আমরা অলরেডি এখানে কথা বলছি, এখানে বোর্ডে এখনো দেওয়া আছে, একটু আমাদের লাইভ ক্লাসটা শেষ হলে আপনি ব্যাকে যেয়ে আপনি দেখে নেবেন। স্যার আমি অনার্সে 3rd ইয়ারে আছি, কিভাবে বিসিএস প্রিপারেশন শুরু করবো? আপনারা এখন থেকেই বিজ্ঞান, গণিত এবং ইংলিশের উপর গুরুত্ব দিয়ে শুরু করেন, আর বিজ্ঞান গণিতের প্রস্তুতি নিতে আমাদের সাথে আমাদের স্পেশাল বিজ্ঞান ও গণিত কম্বো ব্যাচে আসতে পারেন। অনার্সের রেজাল্ট এখন প্রকাশ হয়নি, আবেদন করা যাবে কি? যদি এই জানুয়ারির ভিতর প্রকাশ হয় তাহলে আবেদন করতে পারবেন। ভাইয়া আমি তো বিসিএস দেবো, আমিও বিসিএস দেবো। ওকে ভাইয়া, বিসিএস এর যদি কোর্স করতে চান আমাদের বিসিএস চ্যালেঞ্জার কোর্সে আসতে পারেন। 100টা ক্লাস, 125টা এক্সামের কোর্স, অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, আগামীকাল পর্যন্ত অফারে ভর্তি আছে, সো আপনারা চলে আসতে পারেন। ভাই কোন ক্যাডারে ঢাকায় রিল্যাক্সে জব করা যাবে? অডিট ক্যাডারে সব থেকে বেশি পোস্ট ঢাকাতে 95%, সো এটাতে করতে পারবেন। তো আমার মনে হয় যে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছে। আপনাদের যদি কোশ্চেন থাকে তো আমরা থাকবো, আর তা না হলে আমরা শেষ করে দিব। আর আমরা যেটা করব, আরও কয়েকটা লাইভ নিব, বিশেষ করে স্পেসিফিক ক্যাডারের সুযোগ সুবিধা নিয়ে, বিশেষ করে অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, ট্যাক্স ক্যাডার, অডিট ক্যাডার, কাস্টম ক্যাডার, এই ধরনের যে ক্যাডারগুলো আছে এদের সুযোগ সুবিধা নিয়ে তখন আমরা এই জিনিসগুলো আরও আলোচনা করব। আরাফাত বললেন কোর্স ফি কত? কোর্স ফি আগামীকাল পর্যন্ত অফারে আপনার 3700 টাকা বিসিএস কোর্স, নিবন্ধন কোর্স হচ্ছে 1800 টাকা, এবং হচ্ছে প্রাইমারি কোর্স 1600 টাকা। এগুলো অফারে ডিসকাউন্টেড কোর্স, এরপরে হচ্ছে পরশুদিন থেকে এগুলো বেড়ে যাবে। গণিতের জন্য বর্তমানে আপনাদের কোনো কোর্স আছে? হ্যাঁ, গণিতের জন্য আমাদের কোর্স আছে, বিজ্ঞান ও গণিত কম্বো কোর্স। এটা হচ্ছে আপনার টোটাল 65টা ক্লাসে বিজ্ঞান, গণিত, কম্পিউটার এবং মানসিক দক্ষতার উপরে, এটা আপনি যোগাযোগ করতে পারেন। যেমন ভাইয়া জাহিদ, আমি ইংলিশ বা বিজ্ঞানে সাবজেক্টে প্রিভিয়াস কোশ্চেনগুলো যাই দেখে মনে হয় সবই আচ্ছা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেন সবই পড়বেন, প্রিভিয়াস কোশ্চেনের উপর থেকে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের কোশ্চেন হয়। আচ্ছা, নিঝুম রাত বললো কম্বো ব্যাচে আসি স্যার, অসংখ্য ধন্যবাদ নিঝুম আপনাকে। আরাফাত কম্বো কম হবে না, এটা অফারে দেওয়া কিন্তু ভাইয়া, ঠিক আছে? আপনি একদিন লেট করলে আরও ফি বেড়ে যাবে। আপনি দেখবেন কালকে না হয় যদি পরশু ভর্তি হইতে আসেন, দেখবেন যে আপনার এখানে আরও বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের মানে প্রায় 50% ডিসকাউন্ট দিয়ে এটা দেওয়া, আস্তে আস্তে অফারটা চলে যাবে আর কি, যেহেতু আমরা মানে হ্যাপি নিউ ইয়ার অফার ছিল এটা। বরকত আলী, আমার সকল ডকুমেন্টস বা সার্টিফিকেট, পাসপোর্ট, লাইসেন্স, এনআইডি সব কিছুতে ওনাদের বাবা মার আইডিতে মোসাম্মদ, এটা কোনো সমস্যা না, আপনার সব কিছু ঠিক থাকলে হচ্ছে। চ্যালেঞ্জার ব্যাচে ভর্তি হয়েছি, এখনো লাইভ ক্লাস পাইনি, গতকাল এক্সাম দিয়েছে, আজ রেজাল্ট দেওয়ার কথা আছে। হ্যাঁ, রেজাল্ট পেয়ে যাবেন। অলরেডি হচ্ছে আপনাদের একটা ওপেনিং ক্লাস হয়েছে,
বাকি আরেকটা এক্সাম আছে, সো রুটিন অনুযায়ী আপনাদের ক্লাসগুলো হবে। স্যার সাবজেক্টিভ এক্সাম যদি খারাপ হয় তাহলে কি ক্যাডার পাওয়া টাফ হয়ে যাবে? না, তাহলে আপনিও টেকনিক্যাল ক্যাডারে ফেল করবেন বাট জেনারেল ক্যাডারে পাস করে যাবেন, এটা কোনো সমস্যা নাই। মাসুম মিয়া অনার্সের রেজাল্ট প্রকাশ না হলেও নাকি আবেদন করা যায় শুনেছি, কিন্তু প্রক্রিয়াটা কি? সেটা হচ্ছে অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আপনাকে আবেদন করতে হবে, বাট রেজাল্টটা আপনার 30 জানুয়ারির ভিতরে হতে হবে, তা না হলে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে আপনাকে। তাহলে আমি ভর্তি হব। আরাফাত আহমেদ, ওকে, আপনি আমাদের পেজে নক দিবেন, একটু ইয়া করেন। নিজ জেলায় পোস্টিং কোন ক্যাডারে আছে? নিজ জেলায় পোস্টিং মোটামুটি শিক্ষা ক্যাডার, স্বাস্থ্য ক্যাডার বা হচ্ছে পরিবার পরিকল্পনা, এগুলোতে একটু বেশি পাওয়া যায়। অন্য অন্য ক্যাডারও মানে সুবিধা মতো নেওয়া যায়। স্যার কি একসাথে এককালীন দিতে হবে নাকি মাসে মাসে দিতে হবে? আপনি 2 কিস্তিতে দিতে পারবেন, তবে এককালীন দিলে আমাদের একটা টি শার্ট ফ্রি পাবেন আর কি, এটা একটা অফার আছে আর কি। আরফাদ আহমেদ 4 পয়েন্ট, আচ্ছা 4 পয়েন্ট তো কোনো সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন। কি বলে অনার্সের রেজাল্ট প্রকাশ না হলেও, আচ্ছা আমরা বলছি ভাইভাতে প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে প্রিলি কত পার্সেন্ট কাভার হয়ে যায়? প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে মোটামুটি আপনার মানে 50 থেকে 60% কাভার হয়ে যাবে, আর বাকিটা হচ্ছে ওই ধরনের আরও আপনাকে পড়াশোনা করতে হবে আর কি, এই ধরনের আর কি। তো অনেক কথাই বললাম, পিরু ভাই কিছু বলেন, আমরা শেষের দিকে চলে আসছি, আমরা শেষ করবো। জি, তাহলে আপনারা যারা এই মুহূর্তে যারা আসছেন, কেউ কি আছেন যে আপনার কোনো কোশ্চেন আমরা মানে স্কিপ করছি কিংবা বা বলতে পারি না নাই, মিস করছি? যদি না থাকে তাহলে আমরা শেষ করি, আর যদি থাকে তাহলে শেষ একটা কোশ্চেন আপনারা করতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা আর শেষ সময় একটা দাওয়াত দিয়ে যাই। সেই দাওয়াতটা হচ্ছে এই যে যারা নতুন আছেন, যারা পুরাতন আছেন, যারা যে অবস্থায় আছেন, তাদের জন্য আমাদের একটা পরামর্শ হচ্ছে, আমাদের সাফল্য একাডেমি হচ্ছে আমাদের আমি মাহমুদ ভাই, আমরা যেই কয়জন আমরা আছি সবাই আল্লাহ রহমতে আল্লাহ আমাদের শিক্ষকতার অনেক অভিজ্ঞতা, দীর্ঘদিন পড়াইছি। তো এই অভিজ্ঞতা, এবং আমি তো বলবো কি, আমি বিসিএস তো বারবার ফেল করতে করতে মোটামুটি বিসিএস লাইনে আল্লাহ আমাকে অনেক মানে অনেক অভিজ্ঞতা। আবার বলেন আপনি, হ্যাঁ, আপনি বলেন। তো বিসিএস ফেল করতে করতে বিসিএস লাইনের অনেক অভিজ্ঞতা আল্লাহ আমাকে দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে আমি যা বুঝি, যা বিশ্বাস করি, তাই আমরা পড়তে আপনারা যারা আমাদের সরাসরি তত্ত্বাবধানে আসে তাদের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করি।